আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আলিম 2025 ব্যাচের পরীক্ষার্থী আছো, যারা আর মাত্র 2 মাস পরে আলিমের পরীক্ষায় বসতে যাচ্ছ, তাদের জন্য আমাদের ইডুকাটুম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ক্লাসটিতে। তোমরা জানো যে আমরা ইডুকাটুমের পক্ষ থেকে তোমাদের জন্য একটা বিশাল বড় গিফট নিয়ে এসেছি। তাহলে আগামী 2 মাসের মাঝে অর্থাৎ লাস্ট এই 60 দিনের ভিতরে আমরা কিন্তু তোমাদের আলিম 2025-এর যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের একদম ফাইনাল সাজেশন তোমাদেরকে আমরা প্রোভাইড করব, যা একদমই ফ্রিতে। এর জন্য তোমাদের কোনো প্রকার মূল্য পরিশোধ করতে হবে না। একটুখানি লাইনে থাকো। আশা করি এখন শোনা যাচ্ছে। একটুখানি আমাদের টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সকলে আমাদের সাথে থাকো, আমরা এখনই শুরু করে দেব। আচ্ছা, আশা করি তোমরা এখন দেখতে পাচ্ছ, এখন শুনতে পাচ্ছ। আমাদের মাঝে একটু সাউন্ডের প্রবলেম হয়েছিল। এখন আশা করি তোমরা শুনতে পাচ্ছ। তোমরা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটুখানি কমেন্টে জানাবা। তোমরা সবাই জানাবা তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিনা ভাইয়া। সাউন্ড কি শোনা যাচ্ছে? আমি তোমাদের কমেন্টগুলো এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন আশা করি তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ। এই সাউন্ড কি ক্লিয়ার? একটু বলো তো, সাউন্ড ক্লিয়ার? নাসরুল্লাল হাসান, নাজমুস সাকিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফয়সাল বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আশা করি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছে। সিয়াম ভুইয়া বলেছে ভাইয়া শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ সিয়াম। এই শোনো, আমরা আমাদের সবগুলো ক্লাস কিন্তু কিসের মাধ্যমে নেই? আমরা কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নেই, এবং সেইখানে আমরা তোমাদের জন্য বিভিন্ন ইমেজ ক্রিয়েট করে অথবা সুন্দর সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ক্লাসটা নেই। বাট আজকের ক্লাসটা খুবই দ্রুত নিচ্ছি ভাইয়া, যেহেতু আমাদের সময় খুবই কম এবং আমার এই প্রেজেন্টেশনের কাজও শেষ হয়নি, এজন্য আমি পিডিএফ এর মাধ্যমে আজকের ক্লাসটা নেব। বাট যারা আজকের ক্লাসের শেষ পর্যন্ত থাকবা, এইখানে আমি ক্লাসটা পিডিএফ এর মাধ্যমে নিচ্ছি বলে ভেবো না যে ভাইয়া ক্লাসের মান খুবই খারাপ হবে। পুরো গল্পটা থেকে একদম মেইন মেইন যে জিস্ট অংশগুলো আছে না, সেগুলোকে আমি আজকের এই পিডিএফ আনার চেষ্টা করেছি। যদি তুমি ক্লাসের শেষ পর্যন্ত থাকতে পারো, তাহলে এই গল্প থেকে তোমার আলিম পরীক্ষায় অথবা তোমার অ্যাডমিশন টেস্টে যে কোনোভাবে কোশ্চেন হোক, তুমি কিন্তু সেখানে একটা সর্বোচ্চ মার্ক এনশিওর করতে পারবা। এটা আমার বিশ্বাস। জাস্ট ক্লাসের শেষ পর্যন্ত থাকো। আমাদের সবার অনেক দিনের একটা দাবি ছিল যে ভাইয়া, আচ্ছা যারা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আজকের ক্লাসের শুরুতে একটা প্রবলেম হয়েছিল, আমি মাইক্রোফোনটা না নিয়েই ক্লাস শুরু করে দিয়েছিলাম। যাই হোক, জাস্ট আমাকে অনেকে বলেছিল যে 3টা গল্প এবং 3টা কবিতা আছে যেগুলো কলেজে নেই বাট তোমাদের আছে, তো সেগুলোর জন্য আমি শেষ করিয়ে দিই। এবং আমরা হচ্ছে ফাইনাল গিয়ার কোর্সটা আনতেছি নেক্সট উইক থেকে, আগামী সপ্তাহ থেকে। এবং ফাইনাল গিয়ার যখন আমি আনবো তখন হচ্ছে অনেক দ্রুত গতিতে যাব। এক একটা ক্লাসের ডিউরেশন হবে 6 ঘন্টা করে। আমি আলিমের সবগুলো সাবজেক্ট কমপ্লিট করিয়ে দেব ভাইয়া। বাংলাদেশের অসংখ্য প্ল্যাটফর্ম আছে, তোমরা বিভিন্ন জায়গায় পেইড কোর্স করে থাকো, বাট ফ্রিতে মানে পেইড কোর্সে হয়তো কতটা ডেডিকেশন নিয়ে কাজ করে। আমাদের এই প্ল্যাটফর্ম থেকেও পেইড কোর্স এর আগে লঞ্চ করা হয়েছিল, আমরা তোমাদের জন্য কাজ করেছি। বাট এইবার আমাদের একটা চ্যালেঞ্জ যে আমাদের ফাইনাল গিয়ার এই কোর্সটা আমরা কোনো পেমেন্ট নেব না, বাট সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করবো। এইটা আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে। তো আগামী সপ্তাহ থেকে 28 তারিখ থেকে আমরা ফাইনাল গিয়ার কোর্স শুরু করব। তখন খুব বড় বড় ক্লাস হবে, এক একটা ক্লাসের ডিউরেশন 6 ঘন্টা। এর আগে
ছোট ছোট কিছু ক্লাস নিয়ে আমরা কিছু টপিক এগিয়ে রাখতে চাচ্ছি। আরেকটা গুড নিউজ, তোমাদের বালাগাত মান্তিকের উপরে, আরবি সেকেন্ড পেপারের উপরে, ফিকা সেকেন্ড পেপারের উপর যেই সব টপিক তোমাদের অনেক বেশি আরবি থাকে, এই টপিকগুলোকে অনেক সহজবোধ্যভাবে, অনেকগুলো কোশ্চেন না, মাত্র 6-7টা করে কোশ্চেন দেওয়া হবে, 10-12টা করে কোশ্চেন দেওয়া হবে। প্রত্যেকটা কোশ্চেনের আমাদের প্রিমিয়াম কোয়ালিটির বানানো নোট, এবং যেই নোটগুলো দিয়ে আমি নিজে তামিরুল মিল্লাতের স্টুডেন্ট ছিলাম, আমার দারুণ যাদের ফ্রেন্ডরা ছিল যারা বোর্ড প্লেস করেছে, তারা কিরকম নোট লিখতো, কিভাবে লিখতো, লেখার পদ্ধতি বা ওই নোটের ইনফরমেশন গুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করা হবে। এবং আই হোপ এইটা দ্বারা তোমরা অনেক উপকৃত হবে ভাইয়া। জাস্ট আমাদের জন্য দোয়া করবা। আমি আজকের ক্লাসটা আর লেন্দি করতে চাচ্ছি না, আমি ক্লাসটা শুরু করে দেই। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা যে টপিকটা পড়বো সেইটা হচ্ছে আহ্বান। আহ্বান হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই গল্পটা থেকে শুরুতে লেখক পরিচিতি পড়বা। আমি শুরুতেই তোমাদের কাছে সরি বলে নিয়েছি যে আজকের ক্লাসে আমি প্রেজেন্টেশন থেকে পড়াচ্ছি না, আজকের ক্লাসটা আমি পিডিএফ থেকে পড়াচ্ছি। এই জন্য হয়তো প্রেজেন্টেশনটা একটু খারাপ লাগতে পারে, বাট আমার কথাটা তোমরা শুনবা আর লিখবা। তোমরা যারা যারা ইডুকাটুম স্কুলের পেজে আমার ক্লাস করছো, তারা তো আমার বিষয়টা জানো যে আমি যখন যেটা কোশ্চেন করব সেটা তোমাকে লিখতে হবে, কারণ রাইটিং ইজ 10 টাইমস বেটার দেন রিডিং। তুমি যখন লিখবা এইটা 10 বার পড়ার কাজ করবে, আর তুমি যখন আমি একটা কোশ্চেন করব তুমি কমেন্ট বক্সে লিখবা, সেইটা তোমার ব্রেনে লেখা হয়ে যাবে। যখন তুমি এক্সাম হলে যাবে না, খুব দ্রুত এটা তোমাকে ডেলিভারি দেবে। চলো, সেটা হচ্ছে আমরা শুরুতে একটু কবি পরিচিতিটা নিয়ে পরিচিত হয়ে নেব। আমি যতটুকু অংশ পড়াবো সর্বোচ্চ 1 ঘন্টা ডিউরেশনের একটা ক্লাস নেব ভাইয়া। আজকের ক্লাসটা খুবই শর্ট হবে, বাট যদি তুমি লাস্ট টাইম পর্যন্ত থাকতে পারো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী থেকে, পাঠ পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবকিছু কভার হবে। এই স্লাইডটা বানিয়েছিলাম কিসের জন্য জানো? অ্যাডমিশন টেস্টের জন্য। মানে এইচএসসি আলিমের চেয়েও অ্যাডভান্স লেভেল করে এই স্লাইডটা বানানো, মানে এই পিডিএফটা বানানো। অতএব শেষ পর্যন্ত জাস্ট থাকবা, প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার করবা ঝটপট, খুব ভালো একটা মার্ক আশা করি নিশ্চিত করতে পারবা। এখন পর্যন্ত আমাদের সাথে 27 জন ফ্রেন্ড যুক্ত হয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই আইসিটি ক্লাস হবে, আইসিটির জন্য তোমরা সেরা ক্লাস পাবা ইনশাল্লাহ। জাস্ট স্টে কানেক্টেড উইথ আস, তুমি ভালো একটা ক্লাস পাবা ইনশাল্লাহ। দেখো তাহলে ভাইয়া, আহ্বানটা লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখক পরিচিতির যেই পয়েন্টগুলো অনলি এক্সামে আসবে আমরা সেই পয়েন্টগুলো পড়বো, অতিরিক্ত তথ্যের দরকার নেই। উনার জন্ম 12ই সেপ্টেম্বর 1894 সালে। উনার জন্ম হচ্ছে 24 পরগনার মুরারিপুর গ্রামে, মামার বাড়িতে। জাস্ট এই মামার বাড়িতে ইনফরমেশনটা জেনে রাখো। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছে কোথায়? মামার বাড়িতে। কার জন্ম হয়েছে মামার বাড়িতে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। কবে জন্ম হয়েছে? 12ই সেপ্টেম্বর 1894। 12ই সেপ্টেম্বর 1894। আমি যেই তথ্যটা একাধিকবার রিপিট করব, তুমি বুঝে নিবা, সেটা খুব এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সেটা তুমি কমেন্ট বক্সে লিখে ফেলবা, আর কমেন্ট বক্সে লিখবা বলতে ব্রেনে রাখা হয়ে যাবে। তাহলে 12ই সেপ্টেম্বর 1894 সালে কোন লেখকের জন্ম হয়েছে? 1894 12ই সেপ্টেম্বর বিভূতিভূষণ। এরপরে দেখো উনার মৃত্যু হয়েছে আবার সেপ্টেম্বর মাসেই। 1 সেপ্টেম্বরে মৃত্যু, 12ই সেপ্টেম্বরে জন্ম। 1 সেপ্টেম্বরে মৃত্যু, 12ই সেপ্টেম্বরে জন্ম। প্রত্যেক নিবাস হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর গ্রাম, ব্যারাকপুর গ্রাম, ব্যারাকপুর গ্রামে 24 পরগনার ব্যারাকপুর গ্রামে উনার কি হয়েছে? প্রত্যেক নিবাস। তার বাল্য এবং কৈশোরকাল কেটেছে অত্যন্ত দারিদ্র্যে। কোন লেখকের বাল্য এবং কৈশোরকাল কেটেছে অত্যন্ত দারিদ্র্যে? কোন লেখক হবে? কোন লেখক? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন বনগ্রাম। এইটা ইম্পর্টেন্ট না, এটা আসবে না। আসবে কোনটা? দেখো এই যে রিপন কলেজ থেকে। তিনি যে বনগ্রাম স্কুল থেকে 94 সালে 14 সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করছে, এটা পড়ার দরকার নাই। তুমি কোনটা পড়বা আমি বলে দেই। এই যে রিপন কলেজ থেকে, এইটা এর আগে তোমরা যদি আলিমের টেস্ট পেপার সলভ করো ভাইয়া, আমি তামিরুল মিল্লাতে আলিম করে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি। মানে আমি এটা নিজের ফ্লেক্স নিচ্ছি না, জাস্ট বলতেছি এই জন্য যে আমি কিন্তু কিছুটা হলে এগুলো নিয়ে রিসার্চ করছি। আমি চিটং ইউনিভার্সিটিতে নবম হয়েছিলাম, রাবিতে ল পেয়েছিলাম, ওইখানে তোমার ইয়েতে বিউপিতে আমি টপ করেছিলাম, বেশ কিছু ভার্সিটিতে আমি ভালো পারফরমেন্স করছিলাম, অ্যানালাইসিস করে পড়ছিলাম বলেই। তো তোমাদেরকে অ্যানালাইসিস থেকে দু একটা কথা বললে একটু হৃদয় দিয়ে একটু গ্রহণ করবা, হ্যাঁ, যে এই ইনফরমেশনটা আসে। এই জন্য এটা বলতেছি যে এই যে রিপন কলেজ থেকে, রিপন কলেজ থেকে 1916 সালে কি হয়েছে? প্রথম বিভাগে উনি কি পাশ করেছে? দেখো তো, আইএ পাশ করেছে। তাহলে আইএ পাশ করেছে রিপন কলেজ থেকে। ডিগ্রি কলেজ পাশ করেছে রিপন কলেজ থেকে। ডিগ্রি পাশ করেছে রিপন কলেজ থেকে। জাস্ট এই পেজের ভিতরে তুমি 3টা ইনফরমেশন মনে রাখবা। কি কি ইনফরমেশন? জন্মগ্রহণ করেছে 12ই সেপ্টেম্বর, মৃত্যুবরণ করেছে 1 সেপ্টেম্বর, প্রত্যেক নিবাস ব্যারাকপুর 24 পরগনা, এবং তিনি আইএ এবং বিএ ডিগ্রি এই দুটোই পাশ করেছে কলকাতার রিপন কলেজ থেকে। এই ইনফরমেশনটুকু তোমার ক্লিয়ার কিনা
এইটা জাস্ট কমেন্ট বক্সে লেখো যে এই ইনফরমেশনটুকু ক্লিয়ার কিনা। 27 জন আছো, 27 জনই লিখবা কি কি ইনফরমেশন আমি আবার বলি, তোমরা শোনো আর কমেন্ট বক্সে ক্লিয়ার লেখো। জন্মগ্রহণ করেছে 12 সেপ্টেম্বরে, মৃত্যুবরণ করেছে 1 সেপ্টেম্বরে, প্রত্যেক নিবাস ব্যারাকপুর 24 পরগনা, এবং উনি আইএ এবং বিএ দুটোই পাশ করেছে কলকাতার রিপন কলেজ থেকে। এইটা এইভাবে এমসিকিউ হতে পারে, নিচের কোন লেখক কলকাতার রিপন কলেজ থেকে ডিগ্রি পাশ করেছে অথবা কলকাতা রিপন কলেজ থেকে আইএ পাশ করেছে। তাহলে কি হবে, সেখানে যদি বিভূতিভূষণ থাকে, কাজী নজরুল ইসলাম থাকে, সেখানে যদি তোমার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন থাকে বা আরো লেখক থাকে, তুমি অ্যান্সার করবা কোনটা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, সাহিত্য সাধনার পাশাপাশি, সাহিত্য সাধনার পাশাপাশি তিনি কি করেছে? তিনি শিক্ষকতা করেছে। এইটা কি ক্লিয়ার? এই তোমরা এরকম কেন, তোমরা দেখি ক্লিয়ার লিখতেছো না ভাইয়া? ক্লিয়ার হলে জাস্ট সি লেখো, তোমাকে অনেক বড় টাইপ করার দরকার নাই যে অনেক বড় করে ক্লিয়ার লিখবা, জাস্ট সি লেখো। আমরা কিন্তু এখন মূল পার্টে ঢুকবো, এখন আমরা কবি পরিচিতিতেই আসি, জাস্ট সি লিখে দাও তাই হয়ে যাবে। এরপরে আসো মূল পার্টে ঢুকলে তুমি বুঝতে পারবা এত বড় একটা গল্প, এতগুলো পেজ তোমার একা একা পড়া কষ্টকর, আর তুমি ফার্স্ট টু লাস্ট পড়বা কিছু বুঝবা না, অনেক ইনফরমেশন তুমি মিস করে যাবা। বাট যখন তুমি আমার ক্লাসটা করতেছো 30 থেকে 40 মিনিটের একটা ক্লাসে আমি মূল জিস্ট ইনফরমেশন গুলো তোমার সাথে শেয়ার করতেছি। একটু কমেন্টে সি লিখবা ক্লিয়ার হলে। হ্যাঁ, এরপরে দেখো সাহিত্য সাধনার পাশাপাশি তিনি শিক্ষকতা করেছেন। তাহলে কোন লেখক, কোন লেখক শিক্ষকতা করেছেন? রবি ঠাকুর করেছে? করেন নাই। কাজী নজরুল করেছে? করেন নাই। কে করেছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় করেছে। কে করেছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় করেছে। শরৎচন্দ্র করেন নাই শিক্ষকতা, শিক্ষকতা কে করেছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় করেছে। তোমরা জাস্ট সি লিখবা, আমি যখনই বলবো তোমরা সি লিখবা। ওকে, এরপরে আসো, তিনি তার অসাধারণ শিল্প সুসময় ভাষায় সাহজিক সারল্যে প্রকাশ করেছেন বাংলার প্রকৃতি এবং মানুষের রূপ। মানুষকে তিনি দেখেছেন গভীর মমত্ববোধ ও নিবিড় ভালোবাসা দিয়ে। তাহলে যদি প্রশ্ন হয় এমসিকিউতে এরকম প্রশ্ন থাকতে পারে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানুষকে কিভাবে দেখেছে, তাহলে যেখানে অপশন থাকবে গভীর মমত্ববোধ, নিবিড় ভালোবাসা, গভীর মমত্ববোধ, নিবিড় ভালোবাসা দিয়ে দেখেছে, গভীর মমত্ববোধ, নিবিড় ভালোবাসা দিয়ে দেখেছে তারা। এরপরে আসবে তিনি কি পুরস্কার পেয়েছেন। আচ্ছা, কাব্যময় ও চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ কোন লেখকের লেখা? কোন লেখকের লেখা কাব্যময় এবং চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ? কাব্যময় এবং চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ কোন লেখকের লেখা? এই নামটা লেখো রে, কোন লেখকের লেখা কাব্যময় এবং চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ? আচ্ছা, তোমরা আমাকে একটা হেল্প করতে পারো না ভাইয়া? ওকে, নো প্রবলেম। কাজী রুবায়েত নাজিম বলছে ভাইয়া বাইরে আছি, লেট করে জয়েন করেছি, সমস্যা নেই। কিন্তু তোমরা যারা ক্লাসটিতে জয়েন করছো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এই যে ক্লাসে যারা অলরেডি আছো না, তোমরা কি ক্লাসটিতে রিয়াক্ট করছো? তোমরা একটু ক্লাসটিতে রিয়াক্ট করো। তোমরা যখন সবাই একটা করে লাভ দাও তো একটা করে রিয়াক্ট করো। প্লাস যেটা করবা তোমার হচ্ছে এই ক্লাসটিতে একটু শেয়ার করে দাও, কারণ ভাইয়া আলিমের জন্য আমরা যেটা আনতেছি, আফটার 7 ডেজ লেটার তোমাদের জন্য আমরা যে প্রোগ্রামটা আনতেছি ভাইয়া সম্পূর্ণ ফ্রিতে, আমরা কিচ্ছু পেমেন্ট চাই না, আমরা শুধু চাই তোমরা এই ক্লাসটি ছড়িয়ে দাও, সবাই উপকৃত হোক। এইটা না একটা ন্যাশনাল লেভেলের খেলা, বাংলাদেশে কয়েক লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে, তো আরো যদি 100 জনে প্লাস পাই, 200 জনে প্লাস পাই, তোমার কোনো ক্ষতি আছে? তুমি ইন্টারনাল এক্সাম গুলোতে হয়তো একটুখানি করতে পারো, ওকে ওরে দেখাইলাম না, ওরে নোট দিলাম না, সংকীর্ণ হতে পারো। বাট লাইভ ক্লাসের ক্ষেত্রে সংকীর্ণতা না রেখে সবাই একটু প্লিজ ক্লাসটা শেয়ার করে দাও। আর কি করো, ক্লাসটা নিজের টাইমলাইনে একটু শেয়ার করে দাও। তোমাদের যদি কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে ফ্রেন্ডের আলিমের, সেখানে একটু পাঠিয়ে দাও। আসো, আমি আর বলবো না এটা। তাহলে কোন লেখকের গদ্য, কার গদ্য কাব্যময় এবং চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ? কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কেমন? কাব্যময়, কাব্যময়। ওকে, এরপরে আসো, তিনি পুরস্কার পেয়েছেন ইসামতি উপন্যাসের জন্য, রবীন্দ্র পুরস্কার লাভ করেছেন, রবীন্দ্র পুরস্কার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই যে পথের পাঁচালী, অপরাজিতা, এই পথের পাঁচালী, এইটা কিন্তু আম আটির ভিপু নামক একটা গল্প আছে এসএসসি তে। এই পথের পাঁচালী, এই পথের পাঁচালী, এই পথের পাঁচালীর জন্য উনি কি পেয়েছে? এই পথের পাঁচালী নিয়ে মুভি বানিয়েছে সত্যজিৎ রায়, এবং সেই মুভির জন্য অস্কার পুরস্কার পেয়েছে। তাহলে যদি প্রশ্ন হয় যে পথের পাঁচালী, অপরাজিতা, অপুর সংসার, এই তিনটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি না এই যে লেখক পরিচিতি পড়াচ্ছি, তোমরা মজা পাচ্ছ না, মূল গল্পে যাই তারপরে বুঝতে পারবা। আসো, এরপরে তার উপন্যাসগুলো কি কি? পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক, দৃষ্টিপ্রদীপ এবং দেবযান। তাহলে তার উপন্যাসের নাম কি? তার উপন্যাস হলো পথের পাঁচালী, অপরাজিতা, ইসামতি, আরণ্যক, দৃষ্টিপ্রদীপ, দেবযান, দেবযান, দেবযান। আচ্ছা, তোমরা কি তোমাদের ফ্রেন্ডদের গ্রুপগুলোতে পাঠিয়ে দিয়েছো লিংকটা?
কি আলিম 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তো তোমাদের অনেক দিনের চাওয়া ছিল যে তোমাদের তো এইচএসসির সিলেবাসের থেকে তোমাদের কিছু গল্প কবিতা বা কিছু টপিকস বিভিন্ন সাবজেক্টের একটু ডিফারেন্স আছে, এবং সেগুলোর বিষয়ে তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য আমাকে বেশ কয়েকজন অনেকদিন ধরে বলতেছিলাম। তো তোমাদের যে নোমান ভাইয়া যেহেতু মাদ্রাসা পড়ছে, এবং মাদ্রাসার ক্ষেত্রে যদি বলা হয় যে তোমার তামিরুল মিল্লাত, এটা হলো ধরো 1 নাম্বার, আমরা নর্মালি আমরা সবাই মানি এবং জানি। তো তোমার ভাইয়া কিন্তু সেখান থেকে পড়াশোনা করছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, খুব সুন্দর করে মিষ্টি ভাষায় বাংলা পড়ায়। তো ভাইয়া ক্লাস নিচ্ছে, কিন্তু খুব আশ্চর্য হলাম, এই যে আলিমের শিক্ষার্থীরা, আলিম বোর্ডটা, এটা তোমার অনেস্টলি তুমি পড়ছো, মন খারাপ করো না ভাই, অনেক বেশি পরিমাণে। কিন্তু পিছনে আছে কেন বলতো? এটা কিছু কারণ আছে। আলিমে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ পরিশ্রম করে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে অবহেলিত বোর্ড হলো আলিম বোর্ড। অবহেলিত বোর্ড আলিম বোর্ড। এদের বারবার বলতেছি, এই যে ক্লাসটা নিচ্ছ, যদি তুমি শেয়ার দিতে বলছো, আমি কয়েকবার আমি শুনছি, এটা যদি এইচএসসি এর পোলাপানকে বলতা, এতক্ষণ শেয়ার কিন্তু সব 20টা না না, হয়ে যেত। তোমরা ইডুকাটুম স্কুলে আমার ক্লাসগুলো দেখবে, ওইখানে 70-80টা শেয়ার হয়। এবং ওই ছেলেরা কিন্তু মানে আহামরি যে কয়েকশো ক্লাস করতেছে তা না, ওরা 70-80-60 জন ক্লাস করলেও হুম। 50-60টা শেয়ার হয়। বাট আমি আলিমের জন্য আমরা যে ক্লাসটা শুরু করলাম, অনেকেই শেয়ার করতেছে না। মানে এই ক্লাসগুলো ছড়িয়ে যাক, এই বিষয়টা ভাই, না মানে আমাদের মাঝে তোমার এই একটুখানি জিনিসটা বড় তোমরা ভাবে কাজ এটা করা কি দরকার। তোমাদেরকে মানে আমরা যখন এই কোর্স তোমাদের এটা কি বড়, আমরা পেইড পড়াচ্ছি, এটা তো ফ্রি দিচ্ছি। এখন এই আলিম জিনিসটাকে আমরা আলিম নিয়ে কাজ করতে চাই, অনেক ভালোভাবে কাজ করতে চাই। এখন এটা তো তোমাদেরকে উৎসাহ করতে হবে। এটা তো ধরো তোমার এই যে জেনারেল যে বোর্ড গুলো আছে, এগুলোর সাথে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। তা না করে তোমরা কি করতেছো বুঝলাম না। একটু শেয়ার দিয়ে দাও, শেয়ার দিলে কি তোমার ই হবে? তোমার টাকা নষ্ট হবে নাকি ফোন নষ্ট হবে? তোমার টাইম লাইনটা সবসময় থাকবে পড়াশোনা হ্যাঁ, রিলেটেড। আরেকটা বিষয়, এইটা হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম দেখে যে কে কোন বিষয়ে ইন্টারেস্টেড, কোন বিষয়গুলো সার্চ করে, তার জন্য ফেসবুক থেকে ওই রিলেটেড ক্লাসগুলোই সাজেস্ট করে। হুম। তুমি যখন আজকে আমার এই টপিকের ক্লাসটা শেয়ার করে রাখবা, নেক্সট টাইম যে কোনো প্ল্যাটফর্ম হট এভার, এটা ইডুকাটুম অনলাইন মাদ্রাসা না হোক, কোন একটা মাদ্রাসা আলিমের ক্লাস নিলে সেটা তোমার টাইমলাইনে ফেসবুক অ্যালগোরিদম অটোমেটিক পাঠিয়ে দিবে। তারা বুঝবে যে তুমি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড। সেটাই। আর একটু কষ্ট করে তোমাদের যে মাদ্রাসার যে গ্রুপগুলো আছে, সেই সেখানে তোমরা এটা লিংকটা দিয়ে গ্রুপগুলোতে, দিতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, সেখানে শেয়ার করো, কারণ এটা কিন্তু জেনারেলে নাই। ঠিক আছে? তো তোমাদের আছে তো একটু ডিফারেন্স। এবং ভাই, আমি স্লাইডটাও বানাইতে পারি না, আমি পিডিএফ নিয়ে ক্লাস নেওয়া শুরু করে দিছি যে আমি একটা দিনও নষ্ট করবো না, আমি ডেইলি এদের ক্লাস নেবো, আমি ফিকা পড়াবো, আমি পড়াবো না, মানে স্পেশালিস্ট টিচার আনতেছি। আব্দুল্লাহ এমডি সাইম বলছে, ভাইয়া ক্লাস নেবেন নাকি গল্প করবেন? ভাইয়া আপনার যদি ক্লাস সময়, শুরু, ভাইয়া ক্লাস আপনার আমরা যদি শুরু বেশি করছি, বাট সমস্যা হয় তাহলে আপনি নাও করতে পারেন, ঠিক আছে? এত কথা শোনা যাবে না, একটু মাঝে মাঝে গল্প করতে হবে। আমরা ক্লাসও নেই, গল্প না, করি। মাঝে কিছু আপডেট দিতে হয় আর কি ভাইয়া, হুম। কিছু আপডেট দিলে তারপরে আর কি আমরা আবার ক্লাসটা এখনই শুরু করবো ওকে, আমরা। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আমরা আবার শুরু করছি। দেখেন, তাহলে গল্প গ্রন্থের ভিতরে মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবাদল, কিন্নর দল এগুলো রয়েছে। আত্মজীবনী কিন্তু একটাই রয়েছে, ত্রিনাঙ্কুর। এই 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 যারা যারা এতক্ষণ ছিল, থ্যাংক ইউ। আমরা আবার ক্লাস শুরু করতেছি, নন স্টপ ক্লাস হবে। দেখো, তাহলে ত্রিনাঙ্কুর এবং ভ্রমণ কাহিনী আছে, অভিযাত্রিক শেষ। আমি এই স্লাইডটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি এটা বানিয়ে রাখছি, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তোমাদেরকে আমি এটার পিডিএফটা পাঠিয়ে দেবো। তোমরা একটুখানি থাকো, আসো একটু পাঠ বিশ্লেষণটা করে নেই। ওকে, পাঠ বিশ্লেষণটা একটু দেখি। আহ্বান গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে সংকলিত হয়েছে। তাহলে তাহলে এইটার উৎস গ্রন্থ কোনটি? এই উৎস গ্রন্থ কোনটি? আহ্বান গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? আহ্বান গল্পটির উৎস গ্রন্থ কোনটি, এটা তোমরা লেখো, সবাই কমেন্ট বক্সে লেখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী, জাস্ট রচনাবলীটা কমেন্ট বক্সে লেখো, সবাই লেখো। আহ্বান গল্পটির উৎস গ্রন্থ কোনটি, কোথা থেকে এসেছে? আহ্বান গল্পটি নেওয়া হয়েছে কোথা থেকে? রচনাবলী থেকে। আচ্ছা সাকিব, তুমি আমাকে জিজ্ঞেস করছো ভাইয়া এইটা কি মাদ্রাসার পড়া? ইয়েস সাকিব, এইটা হচ্ছে মাদ্রাসার সিলেবাসের পড়া, বাট এইটা কিন্তু কলেজের ফুল সিলেবাসে ছিল। এবং এই আহ্বান থেকে কিন্তু এভরি ইয়ার অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হয়। যদিও এইটা শর্ট সিলেবাসে, স্কুলের কলেজের শর্ট সিলেবাসে নেই, বাট এইটা কিসে আসে? এইটা হলো তোমার অ্যাডমিশন টেস্টে প্রতি বছর আহ্বান থেকে প্রশ্ন হয়ই হয়। এই জন্য তোমরা মনোযোগ দিয়ে এটা দেখবা। দেখেন, তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী, তোমরা সবাইকে কমেন্ট বক্সে রচনাবলী লিখছো, এই রচনাবলী লিখছো। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে ভাইয়া? রচনাবলী থেকে নেওয়া হয়েছে। আহ্বান গল্পটি, এই যে থ্যাংক ইউ, আমি একটু নামগুলো দেখবো কে কে লিখেছে। সর্বপ্রথম লিখেছে অবাইদুল হক, থ্যাংক ইউ অবাইদুল হক। এরপরে লিখেছে নাসরুল্লাহ হাসান, রচনাবলী থেকে নেওয়া হয়েছে। এইচ এম আব্দুল্লাহ জুবায়ের রাজ লিখেছে রচনাবলী। আবু তালহা রচনাবলী।
রেজাউল ইসলাম লিখেছে রচনাবলী, মোহাম্মদ সিয়াম ভুইয়া লিখেছে রচনাবলী, আহমেদ জুয়েল লিখেছে রচনাবলী। তোমাদের সবাইকে ধন্যবাদ। এই শোনো, হ্যাঁ নাজমুল সাকিব তামিম, এই গল্পটা অ্যাডমিশন টেস্টে শুধু নেই, অ্যাডমিশন টেস্টে খুবই গুরুত্বপূর্ণ। এই গল্প থেকে অ্যাডমিশন টেস্টে প্রচুর প্রশ্ন হয়। তাহলে তোমরা দেখো, আমি আজকে এই ক্লাসের শেষে মানে লাস্ট কয়েকটা পেজ রাখছি ঢাকা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত এই গল্প থেকে কোন এমসিকিউ গুলো একাধিকবার আসছে। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, জগন্নাথে এই গল্প থেকে যেই প্রশ্নগুলো একাধিকবার আসছে সেই প্রশ্নগুলো আজকে আমি সলভ করাবো তোমাদের একদম ক্লাসের শেষের 3-4টা পেজ শুধু এমসিকিউ সলভিং। কোন এমসিকিউ গুলো? যেগুলো অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসছে সেগুলোর উপর। তাহলে সবাই যেহেতু লিখছে রচনাবলী, থ্যাংক ইউ। এটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প। মানুষের স্নেহ, মমতা, প্রীতি যে বাঁধন বা ধন সম্পদে নয়, হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শে গড়ে ওঠে ধনী দরিদ্রের শ্রেণী বিভাগ। আচ্ছা ওয়েট ওয়েট, তোমরা না এই লাইনটা সবাই খাতায় লিখে ফেলবা। কেন লিখবা এবার আমি বলি। তোমাদের না সৃজনশীল আসে, যে কোনো একটা গল্প দিয়ে 3 লাইনের একটা সৃজনশীল লাইন দিয়ে তোমাদের সাদৃশ্যতা দেখাতে বলে। বলে যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য আহ্বান গল্পের কি সাদৃশ্য রয়েছে, কি বৈসাদৃশ্য রয়েছে সেটা দেখাও। তোমার যখন এটা আসবে অথবা তোমার ক্ষতে অনুধাবনমূলক। আচ্ছা আমি একটা কাজ করব আজকে, তোমরা যারা ক্লাসের একদম শেষ পর্যন্ত থাকবা না, আমি আজকে তোমাদেরকে একটা সৃজনশীল লেখার আইডিয়াল একটা পদ্ধতি শিখিয়ে দেব। সৃজনশীল লেখা কিন্তু একটা স্ক্যাম, অনেকেই বোঝে না সঠিক পদ্ধতি। একই লেখা তোমার ফ্রেন্ড লিখে পাবে 9, তুমি পাবা 7, 2 মার্কস কম পাবা। 2 মার্কস কম পাওয়া মানে বোঝো, মানে তুমি 14 কম পাবা। 7টা সৃজনশীল যদি 2 2 কম পাও তুমি 14, ওর চেয়ে তুমি অনেক পিছিয়ে পড়বা সঠিক পদ্ধতিতে সৃজনশীল লিখতে না পারার জন্য। আজকের ক্লাসের একদম শেষে আমি সৃজনশীল লেখার একটা পদ্ধতি শিখিয়ে দেব, যেটা আমার মিল্লাতের একজন টিচার আমাদেরকে শিখিয়েছিল, এবং এটা ঢাকার ভিতরে যেসব স্কুল আছে ফার্স্ট ক্যাটাগরির ওই স্কুলগুলোতে কিন্তু মূলত এই লেখার পদ্ধতিটাই শেখানো হয়। এই জন্য সবাই গোল্ডেন এ প্লাস পায়। তো আজকের ক্লাসের শেষে আমি শিখিয়ে দেব। তো যদি তোমার অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ 2 খতে যদি এটা আসে তাহলে সেখানে কি লিখবা? যে আহ্বান গল্পের মূল ভাব, মূল শিক্ষা, প্রকৃত শিক্ষা কি? একটি উদার মানবিক সম্পর্কের গল্প। তাহলে আহ্বান গল্পটি কিসের গল্প ভাইয়া? উদার মানবিক সম্পর্কের গল্প, উদার মানবিক সম্পর্কের গল্প। এরপরে দেখো, মানুষের স্নেহ, মমতা, প্রীতি যে বাঁধন ধন সম্পদে নয়, ধন সম্পদে নয়। যদি ধন সম্পদেই হতো, এই গল্পের ভিতরে যে একজন বৃদ্ধা আছে, একজন বুড়িমা আছে, সেই বুড়িমার সাথে এই যে লেখক যে শিক্ষক যিনি ছুটিতে বেড়াতে যান, তার সাথে সম্পর্ক কি অর্থ লেনাদেনার সম্পর্ক? না, তিনি ছিলেন মুসলিম, বুড়ি ছিলেন মুসলিম, লেখক ছিল হিন্দু। কিন্তু এই বুড়ির সাথে লেখকের একটি মমত্ববোধের উদার মানবিক সম্পর্ক তৈরি হয়েছিল। এই গল্পে কিন্তু এটি প্রকাশ করা হয়েছে। এরপরে আসো ভাইয়া, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সংস্কার ও গোড়ামির ফলে গড়ে ওঠে তাও ঘুচে যেতে পারে নিবিড় স্নেহ, উদার হৃদয়ের আন্তরিকতা এবং মানবীয় দৃষ্টির ফলে। দারিদ্র পীড়িত গ্রামের মানুষ সহজ সরল জীবন ধারার প্রতিফলন এই গল্পের অন্যতম উপজীব্য। আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো, তো তোমরা এইটা একটু মুখস্থ করে ফেলবো। ওকে, মানে এই পাঠ বিশ্লেষণটা মুখস্থ করতে হবে না, জাস্ট 1-2 বার পড়ি আর এই লাইনটা মুখস্থ করবা জাস্ট। উদার মানবিক সম্পর্কের গল্প। এই গল্পে লেখক দুটি ভিন্ন ধর্ম, বর্ণ, আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের সংকীর্ণতা, সংস্কার মুক্ত মনোভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন। বৃদ্ধা গিয়ে বলে ওমর গোপাল তুই একটু আমার বাড়িতে আসিস। বৃদ্ধা তো মুসলিম, বৃদ্ধা মুসলিম না? একজন মুসলিম বৃদ্ধা, একজন মুসলিম হয়ে সে একজন হিন্দু ছেলেকে কতটা স্নেহ করে, মমত্ব বোধ করে। যেটা হচ্ছে লেখক ভাবলো, আয় হায় আমার মা আমাকে গোপাল বলতো, আমার মাসি বা আমার খালা আমাকে গোপাল বলতো, আর এই প্রথম কেউ আমাকে বললো ওমর গোপাল। এটা লেখকের মনে অনেক শ্রদ্ধাবোধ জন্মেছিল। যখন এই বৃদ্ধা মারা গেল, এই লেখক তিনি হিন্দু হয়েও তিনি তার কবর দেওয়ার জন্য তার কাফনের কাপড় কিনে দিয়েছিল। আমরা শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবো গ্রামীণ লোকায়ত প্রান্তিক জীবনধারা যে শাস্তি ও কঠোরতা থেকে অনেকটা মুক্ত, সেও এ গল্পে উন্মোচিত হয়েছে। আসো আসো, আমরা এমন কিছু শব্দ অর্থ পড়বো এই গল্পের ভিতরে আছে, এমন কিছু শব্দ অর্থ যেগুলো বাগধারা আকারে তোমার বিশ্ববিদ্যালয় ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসবে, তোমার সকল জব এক্সামে আসে, তোমরা যারা নিবন্ধন পরীক্ষা দিতে যাও, এই যে তোমরা অনেকেই আছো যারা ইবতেদায়ী মাদ্রাসার নিবন্ধন পরীক্ষা বা আলিয়া মাদ্রাসার নিবন্ধন পরীক্ষা অথবা যে কোনো প্রকার পরীক্ষা দিতে যাও,
কলেজের প্রভাষক পরীক্ষা, সব জায়গায় বাগধারা থেকে আসে। এইটা খুব 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 ইম্পর্টেন্ট। অন্ধের নড়ি, এই নড়ি মানে হচ্ছে লাঠি, নড়ি মানে কি, যে লাঠিতে ভর করে মানুষ চলে। এই গল্পের ভিতরে আছে যে বৃদ্ধার অন্ধের নড়ি কে ছিল। এই যে অসহায়ের একমাত্র অবলম্বনকে কি বলা হয়? অসহায় ব্যক্তির, অসহায়ের ব্যক্তির একমাত্র অবলম্বনকে কি বলা হয়? অন্ধের নড়ি, অন্ধের নড়ি। কবর মানে কি? কবর হলো মাটির নিচে মরদেহ দাফনের স্থান। করাতের কাজ করে কে? কাঠ চেরাই করার পেশা। আচ্ছা আচ্ছা, এই গল্প অলরেডি তোমরা পড়ছো, আমি এইটা পড়াবো, বাট তার আগে একটা কোশ্চেন করতেছি। বুড়ির বুড়ির জামাইয়ের নাম কি? বুড়ির জামাইয়ের নাম কি? আমি বলবো ঠিক 30 সেকেন্ড পর। এর আগে তোমরা বলে দাও, কমেন্ট বক্সে লেখো বুড়ির জামাইয়ের নাম কি? সে মারা গেছে। বুড়িকে যখন জিজ্ঞেস করা হলো, বুড়ি বলল, আরে তার নাম তো মুখে আনতি নেই। তারা স্বামীকে কতটা ভালোবাসতো। আজকালকার মেয়েরা স্বামীকে বলে, এই সোহেল এদিকে আসো, এই রুবেল এদিকে শোনো, তারা নাম ধরে ডাকে। কিন্তু একটা সময় ছিল, এই গল্পের ভিতরে যে বুড়ি ছিল, সেই বুড়ির স্বামী করাতির কাজ করত। বুড়িকে যখন তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, বুড়ি বলল, আরে তিনার নাম তো মুখে আনতি নেই বাবা, তিনি করাতির কাজ করতেন। পরে আমাদের লেখক তার জ্ঞাতি খুড়ামশাইয়ের কাছ থেকে জানতে পারলো যে তার জামাইয়ের নাম কি। কেউ লিখছে, এই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবার আগে লিখেছে হলো মোহাম্মদ আবু তালহা, তালহা লিখেছে ভাইয়া জমির করাতি। নাসরুল্লাহ হাসান লিখেছে জমির। নাজমুস সাকিব তামিম লিখেছে জমির। আহমেদ আবু সালাহ, আহমেদ জুবেল, ইসমাইল হোসেন, তারপরে আর কে লিখছে? আচ্ছা আব্দুল্লাহ জুবায়ের, সবাই লিখেছে জমির। রাইট রাইট রাইট, তোমাদের উত্তর ঠিক হয়েছে। তাহলে এই যে জমির করাতি, সে জমির করাতি কে ছিল? করাতির কাজ করত। তাহলে বুড়ি বলল যে আরে তিনি তো করাতির কাজ করে জীবন নির্বাহ করত। তাহলে করাতি, এই করাতির কাজ করত কে? করাতির কাজ হচ্ছে কাঠ চেরাই করার পেশা, কাঠ কেটে কেটে কাজ করত। এটা হলো জমির করাতি। বুড়ির স্বামীর নাম খুড়োকে, খুড়ো, খুড়ো হলো পিতার ছোট ভাই। তাহলে লেখকের একজন খুড়ো মশাই আছে, লেখকের একজন খুড়ো মশাই আছে। খুড়ো মানে কি? বাপের ছোট ভাইকে খুড়ো বলা হয় হিন্দু ধর্মে। তাহলে আমরা যেটাকে ছোট চাচা বলি, ছোট কাকা বলি, হিন্দু ধর্মে তাকে কি বলা হয়? খুড়ো মশাই বলা হয়। মানে তৎকালীন সেই ভাষায় খুড়ো বলতো। আচ্ছা, গোলা পরা মানে কি? গোলা পরা মানে হচ্ছে গোলা ভরা, গোলা ভরা ধান ছিল এককালে তাদের। গোলা পরা মানে কি? গোলা ভরা। গোয়াল পরা মানে কি? গোয়াল ভরা গরু ছিল এককালে। ঘনিষ্ঠ মানে কি? অত্যন্ত নিকটবর্তী। ঘনিষ্ঠ মানে কি? অত্যন্ত নিকটবর্তী। এই যে চক্রবর্তী মশাই, এলো চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপ। পূজা হলো পূজারী ব্রাহ্মণের মানে কি? উপাধি বিশেষ। এরপরে এসো চাটাই, চাটাই মানে কি? মাদুর, বেত বা গাছের পাতা দিয়ে তৈরি পাটি। এই এই বুড়ি একটা চাটাই বানিয়েছিল কার জন্য? এটা লেখো তোমরা কমেন্ট বক্সে। বুড়ি 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 হচ্ছে খেজুর পাতা দিয়ে, বুড়ি হচ্ছে কি করেছিল? বেত গাছ বা গাছের পাতা দিয়ে কি বানানো যায়? চাটাই বানানো যায়, মাদুর বানানো যায়। তাহলে বুড়ি বুড়ি একটা পাটি বানিয়েছিল, কার জন্য বানিয়েছিল সেটা কমেন্ট বক্সে তোমরা লিখবা। ঝটপট লেখো, কার জন্য বানিয়েছিল রে? এই কেউ কমেন্ট বক্সে লেখে না। তোমাদের কমেন্ট ধীরে আসতেছে কেন? আমার কাছে একটু লেটে আসতেছে। আলিমের এত কম শিক্ষার্থী, আমরা তো তোমাদের জন্য অনেক বড় একটা প্ল্যান নিয়ে নেমেছি ভাইয়া। দেখো তাহলে, চাটাই কি মাদুর, এইটা হচ্ছে বুড়ি। বুড়ি কার জন্য বানিয়েছিল? সবার আগে, এই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবার আগে লিখেছে শাহিদুর রহমান, তারপরে লিখেছে আব্দুল্লাহ জুবায়ের। এই সেম মানে কি? তুমি কি হাফেজ নাকি? হাফেজরা লিখে এই সেম আব্দুল্লাহ জুবায়ের। ওকে, তারপরে আহমেদ জুবেল বলেছে ভাইয়া গোপালের জন্য। আর নাসরুল্লাহ হাসান লিখেছে লেখকের জন্য। সাব্বির আদনান বলেছে গোপালের জন্য। এনামুল হক গোপালের জন্য। এইচ এম আহমেদ সালাহ বলেছে গোপালের জন্য। ইসমাইল হোসেন গোপালের জন্য। থ্যাংক ইউ। তাহলে গোপালকে, গোপাল হচ্ছে লেখক। এরপরে আসো, চেহারা মানে কি? চেহারা মানে হচ্ছে মুখচ্ছবি বা রূপ। জোয়ান কি? জোয়ান হচ্ছে যুবক বা বলবান ব্যক্তি। জোয়ান মানে কি ভাইয়া? জোয়ান মানে হলো যুবক বা বলবান ব্যক্তি। এরপরে আসো জ্ঞাতি। এই তোমরা যারা ক্লাসে জয়েন করতেছো সবাই একটু রিয়াক্ট দিবা, হ্যাঁ? কারণ তোমরা রিয়াক্ট দিলে, কমেন্ট করলে এই ক্লাসটা আরো বেশি সংখ্যক শিক্ষার্থীদের সামনে যায়। এরপরে আসো জ্ঞাতি কি? জ্ঞাতি হলো পৃথ্বীবংশের লোক। এই তোমরা কি ওই গল্পটা পড়েছো যেখানে বিলাসী গল্পটা আছে? মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের একটা জ্ঞাতি খুড়ামশাই ছিল, খুবই খারাপ। মৃত্যুঞ্জয়ের 25 বিঘা, 20-25 বিঘার একটি আম বাগান ছিল। সেই আম বাগানকে জোর জবর দখল করে নিয়েছিল। মৃত্যুঞ্জয়কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, কারণ সে একটা সাপুরীর মেয়ের হাতে খাবার খেয়েছিল। এই গল্পের ভিতরেও একজন জ্ঞাতি খুড়া আছে, কিন্তু এই জ্ঞাতি খুড়া ভালো লোক।
একই বংশের জাত। তাহলে লেখকের জ্ঞাতি খোরা কি খুবই ভালো লোক। দাওয়া মানে কি? দাওয়া মানে হচ্ছে বারান্দা, রোয়াক। তাহলে দাওয়া মানে কি? দাওয়া মানে হচ্ছে, এইটা কিন্তু তোমাদের আসতে পারে, এইটা ইম্পর্টেন্ট, আমি স্টার্ট দিয়ে দিলাম। দাওয়া মানে কি তোমরা লেখো তো কমেন্ট বক্সে। দাওয়া, দাওয়া, দাওয়া মানে হচ্ছে রোয়াক বা বারান্দা। এই যে আমাদের বাড়ির সামনে যে অতিরিক্ত একটু অংশ থাকে না, এটাকে বলা হয় দাওয়া বা রোয়াক। লেখক একদিন দাওয়াতে বসে আছে বা বারান্দায় বসে আছে, এমন সময় বৃদ্ধার সাথে কথা হয়। ওকে, তাহলে আপনারা লেখেন দাওয়া মানে কি? দাওয়া মানে কি? দাওয়া মানে কি? আচ্ছা, ওকে, সবাই লিখছো? আচ্ছা, সবার আগে লিখছে মোহাম্মদ সিয়াম ভুইয়া। সিয়াম ভুইয়া লিখেছে বারান্দা। এরপরে আহমেদ জুবেল লিখেছে বারান্দা, শাহিদুর বারান্দা। আচ্ছা, মনির লিখেছে খরু। এই খরু মানে কি? খরু মানে কি? তুমি খরু লিখলা কেন? এরপরে আসো। তারপরে পাতানো মানে হচ্ছে আত্মীয় সূত্রে নয়, মানে পাতানো। নড়ি মানে লাঠি, নড়ি মানে লাঠি, মোস্ট ইম্পর্টেন্ট। নড়ি মানে লাঠি। এই নড়ি মানে কি? বলে আমার নড়িটা দাও তো। তাহলে নড়িটা মানে কি? নড়িটা মানে হচ্ছে লাঠিটা। তাহলে এই গল্পের ভিতরে বৃদ্ধার একটা নড়ি ছিল বা একটা লাঠি ছিল। আচ্ছা, বৃদ্ধার শুধু লাঠি ছিল না, বৃদ্ধার অন্ধের নড়ি বলা হয় কাকে? আমরা একটু পরে দেখবো। এরপর আসো প্রণাম। প্রণাম মানে কি? প্রণাম হচ্ছে নত হয়ে গুরুজনের পদধূলি গ্রহণ করা। লেখক প্রণাম করেছিল খুড়ামশাইকে। বৃদ্ধা কি? বৃদ্ধা হচ্ছে বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ স্ত্রীলোক। ভিটা কি? প্রত্যেক বাস্তুভূমি। এবং সম্বোধন কি? আহ্বান বা ডাক। এরপরে আসো ভাইয়া, আমরা আমাদের, ওকে, স্নেহাতুর মানে কি? স্নেহের জন্য কাতর। এইবার আসো, এখন থেকে ক্লাসের মূল পাঠ শুরু হচ্ছে। তোমরা সবাই রেডি? ক্লাসের মূল পাঠ শুরু করতেছি। এতক্ষণ অতিরিক্ত অংশ দেখছি, পাঠ পরিচিতি দেখছি, শব্দ অর্থ দেখছি, কবি পরিচিতি দেখছি। আমরা মূল গল্পে প্রবেশ করব। মূল গল্পে প্রবেশ করব। মূল গল্পে প্রবেশ করব। ইউ গাইস রেডি? তোমরা সবাই প্রস্তুত? তোমরা সবাই প্রস্তুত ক্লাসে মূল পাঠে ঢোকার জন্য? আমি কি মূল পাঠ শুরু করব? শুরু করবো কিনা বলো? দেখো, ওকে, তোমরা রেডি? রেডি, ওকে। সিয়াম ভুইয়া বলেছে জি ভাইয়া রেডি। আসো, এখন যেগুলো বলবো সেগুলো তোমাকে লিখতে হবে। ওকে, আমি তোমাকে স্লাইডটা পাঠাবো। তাহলে এখন খাতায় লেখার দরকার নাই, এখন কমেন্ট বক্সে লিখবা, আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। আমি এমন ভাবে পড়াতে চাই আমার কষ্ট হয়, আমি একটা 5 বার 10 বার করে বলতেছি, নো প্রবলেম, কষ্ট হোক। বাট তুমি যখন শুনবা, তুমি যখন একা একা পড়ো, তুমি ভাবতে পারো আচ্ছা ক্লাসটা করলাম না, পরে তো স্লাইড পেয়ে যাবো, স্লাইড দেখে পড়বো। নো, কখনোই সেম না। তুমি যখন নিজে নিজে পড়বা তখন 1 ডাইমেনশন, 1D, আর আমি যখন পড়াবো তখন 3D, 3 ডাইমেনশন। তুমি যখন পড়বা তখন শুধু তোমার চোখ এটাকে গ্রহণ করে ব্রেনের ভিতরে ঢুকাবে। আর তুমি যখন ক্লাস দেখবা তখন তুমি চোখ দিয়ে দেখবা বোর্ডে, কান দিয়ে শুনবা, হাত দিয়ে লিখবা। কমেন্ট বক্সে আমি তোমাকে লেখাবো প্রত্যেকটা ইনফরমেশন। প্রথম লাইন কি ছিল? দেশের বাড়িতে অনেক দিন থেকেই যায় না। দেশের বাড়িতে ঘর বাড়ি নেই, দেশের বাড়ি ঘর বাড়ি নেই অনেক দিন থেকে। আর শেষ লাইন হচ্ছে ওমর গোপাল। শেষ লাইন কি? শেষ লাইন কি? শেষ লাইন হচ্ছে ওমর গোপাল। ওমর গোপাল, এটা হলো শেষ লাইন। এবং প্রথম লাইন কি ছিল? দেশের ঘর বাড়ি নেই অনেক দিন থেকে। দেশের ঘর বাড়ি নেই অনেক দিন থেকে। এখানে ভাষারীতি কি আছে? ভাষারীতির ভিতরে আছে উত্তম পুরুষের জবানিতে চলিত ভাষায় রচিত। তাহলে উত্তম পুরুষের জবানিতে আরেকটা আছে, সেটা হলো অপরিচিতা গল্প। এই তোমাদের কি অপরিচিতা গল্প আছে? আলিমে কি অপরিচিতা গল্প আছে রে? একটু বলো দেখি। অপরিচিতা গল্পেও আছে, অপরিচিতা গল্পেও উত্তম পুরুষের চরিত্রিত হয়েছে। তাহলে উত্তম পুরুষের চরিত্রে, উত্তম পুরুষের জবানিতে বর্ণিত হয়েছে কোনটা? ভাষারীতির ভিতরে। ভাষারীতির ভিতরে এই আহ্বান গল্পটা যদি বলা হয়, আহ্বান গল্প কোন পুরুষের জবানিতে বর্ণিত হয়েছে? উত্তম পুরুষের জবানিতে বর্ণিত হয়েছে। রূপ শ্রেণী কি? আহ্বান গল্প একটি ছোট গল্প। তোমরা কি উত্তম পুরুষ লিখেছো কমেন্ট বক্সে? এই কমেন্ট বক্সে উত্তম পুরুষ লিখছো? একজনও লেখে নাই রে, একজনও লেখে নাই। আচ্ছা শোনো, আমারে আচ্ছা, আমারে একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া কয়টায় ক্লাস হয়? ক্লাসটা তোমার আমরা আজকে থেকে শুরু করতেছি, তো আগামী সপ্তাহ থেকে তোমরা রুটিন পেয়ে যাবা। আগামী সপ্তাহ থেকে আমরা হচ্ছে তোমাদের বড় একটা প্ল্যান নিয়ে আসতেছি। আমরা তোমাদের ফাইনাল গিয়ার একটা কোর্স আনতেছি। এটা একটা কষ্টের বিষয়। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে 400 জন আছো, এখানে ক্লাস লাইভ করতেছে মাত্র 25-30 জন।
যদি 100 জন স্টুডেন্টও ক্লাস করে তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে অনেক বেশি উজ্জীবিত হয়ে আরো ভালো করে প্রেজেন্টেশন বানিয়ে আমরা তোমাদের ফ্রি সাজেশন দেব, সাজেশন সলভের ক্লাস দেব, সবকিছু দেব। বাট আমার ডেডিকেশন ফুল 200%, তোমার ডেডিকেশন 20%, তাহলে তো হবে না রে ভাইয়া। তাইলে তো আমরা তো আর এরকম ক্লাস করিয়ে তুমি যে ক্লাসগুলো পাচ্ছ তুমি যদি এটা না বোঝো তাহলে আমি এটা কিছু বলতে পারবো না। দেখো উৎস কি, উৎস হচ্ছে রচনাবলী থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে। এক নজরে চরিত্রগুলো একটু দেখিয়ে দেই। বুড়ো বুড়ি আছে, চক্রবর্তী মশাই হলো লেখকের বাবার পুরাতন বন্ধু। লেখকের বাবার পুরাতন বন্ধুর নাম কি? চক্রবর্তী মশাই, অর্থাৎ চক্রবর্তী মশাই। জ্ঞাতি খুড়ো কি? জ্ঞাতি খুড়ো, জ্ঞাতি মানে হচ্ছে আত্মীয়, জ্ঞাতি মানে কি? আত্মীয়। আর খুড়ো মানে কি? খুড়ো মানে হচ্ছে ছোট চাচা। খুড়ো মানে কি? ছোট চাচা। মেয়ে, বুড়োর একটি মেয়ে আছে, মেয়ের জামাই আছে। হাজরা বেটার বউ, এই যে হাজরা, হাজরা হচ্ছে মেয়ের স্বামী। ওকে, তাহলে আর পাতানো মেয়ে, ঠিক আছে, হাজরা বেটার বউ। ওকে, এর পরে আসো জমির করাতি। তাহলে বুড়ির স্বামীর নাম কি ছিল? জমির করাতি। আমি যেটা মুখে মুখে প্র্যাকটিস করতেছি তুমি কমেন্ট বক্সে লিখতে থাকো, এখানে লেখা হবে, লিখবা কিবোর্ডে, লেখা হবে ব্রেনে। জামাই, আচ্ছা জমির করাতি হলো বুড়ির জামাই। পরশু সর্দার কে ছিল? পরশু সর্দারের এই হচ্ছে দিগম্বরী, তাই না? পরশু সর্দারের স্ত্রী, পরশু সর্দারের স্ত্রীর নাম কি? দিগম্বরী, দিগম্বরী। এরপরে আছে আব্দুর, আছে শুকুর মিয়া, আবেদ আলী, গনি, নসর, দুজন জোয়ান ছেলে। ঘুটি গোয়ালিনী, ঘুটি গোয়ালিনীর দুধে পানি থাকে। কি বলেছে? বলে আরে এই ঘুটি গোয়ালিনীর দুধে কি আছে? ওর দুধে তো পানি, ও পানি মিশিয়ে বেছে, অনেক খারাপ গোয়ালিনী, ওর দুধ নিবা না, তুমি ভালো লোকের দুধ দেবে। এরপরে আসো, এই এই ইনফরমেশনটা তোমাদের লিখে ফেলতে হবে, এই লাইনটা লিখে ফেলতে হবে। কি কি ফল আছে জানো? লেবু, এইটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, যে কি কি ফল আছে। লেবু, আম, কুমড়ো, কাঁচা কলা, খেজুর, কাঁঠাল, শসার জালি, মাকাল, লতা। তাহলে লেবু, আম, কুমড়ো, এগুলো তোমরা ভেঙে ভেঙেই লেখো, বাট সবাই লেখো। মানে অনেকগুলো লিখতে যেহেতু সময় লাগবে, তুমি একটা একটা করে লেখো আর কমেন্ট করো। বাট এই লাইনটার আমি কমেন্ট চাই, কারণ এইটা তোমার প্রশ্ন হবে, এমসিকিউতে আসবে। আহ্বান গল্পে কোন ফলটির নাম নেই? তোমার সেখানে একটা নাম দিয়ে দিল, কুমড়ো দিয়ে দিল, কুমড়ো তো আছে। আম দিয়ে দিল, আম তো আছে। লেবু তো আছে, আপেল নেই। তাহলে নেই কি? আপেল। তুমি যদি এই ফল কয়টা পড়ে ফেলতে পারো তাহলে তোমার জন্য বাকি সবগুলোই হয়ে যাবে। তোমরা সবাই এই ফুলগুলো ফলগুলো কমেন্টে লেখো, একসাথে লিখতে টাইম লাগবে, আমার কাছে কমেন্ট আসতে দেরি হবে, তুমি ভেঙে ভেঙেই লেখো। বাট এই লাইনটা আমি তোমাদেরকে লিখিয়ে তারপরে আমি নেক্সট লাইনে যাব, কারণ এই লাইন থেকে কোশ্চেন আমি নিজে ফেস করছি, আমার নিজে আরিম পরীক্ষার সময় এই লাইনটা আমি ফেস করছি। তোমরা বিভিন্ন টেস্ট পেপার কিনতে পারো, সেটা লেকচারের কিনতে পারো বা যে কোনো কোম্পানির প্রকাশনের টেস্ট পেপার কেন, তাহলে দেখবা যে এই ফলগুলো থেকে কি পরিমাণে প্রশ্ন হয়, বোথ আলিম এবং অ্যাডমিশন টেস্ট। তাহলে কি কি আছে ভাইয়া? লেবু আছে, আম আছে, আছে এই যে দেখো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আব্দুল্লাল জুবায়ের ভাইয়া, ধন্যবাদ। সিয়াম ধন্যবাদ। তারপরে হলো নাসরুল্লাহ হাসান, আহমেদ সালাহ, এরপরে আছে ফয়সাল, শাহিদুর রহমান, আব্দুল্লাল জুবায়ের, তোমাদের সবাইকে ধন্যবাদ। এইচ এম জুনায়েদ সিদ্দিকী। এই মাকাল মানে কি জানো? আমি তোমাদেরকে মাকাল দেখাইতে পারি আজকে। ওকে, এটা আমরা পরে দেখি। তাহলে দেখো, এইটা আশা করি তোমাদের হয়ে গেছে। তোমরা যারা কমেন্ট বক্সে লিখতেছো না, এটা তোমাদের 3 ডাইমেনশন কাজ করতেছে, ব্রেনও কাজ করতেছে, মাথা দিয়েও তোমরা কান দিয়ে শুনতেছো, মুখ দিয়ে না বলতে পারলেও হাত দিয়ে লিখতেছো, এটা ভুলবা না। আর যারা কমেন্ট না করে জাস্ট ক্লাসটা চালিয়ে দিয়ে রাখছো, ইওর উইশ। উপকরণ আছে কি কি? উপকরণের ভিতরে আছে ভাই কোদাল। এই কোদাল দিয়ে কি করতেছিল? কবর খুঁড়তেছিল বুড়ির জন্য। কাফন, এই কাফন কে কিনে দিয়েছে? বুড়িকে কাফন কিনে দিয়েছে কে? বুড়ির কাফন কেনার দাম কে দিয়েছে? এই বুড়ির একটা নাচ জামাই আছে, অপদার্থ নাচ জামাই। এই নাচ জামাইটা বুড়ির খোঁজ খবর নেয় না, বুড়ির খোঁজ খবর নেয় না। হাজরা বেটার বউ, যে হাজরা বেটার বউ যে মেয়েটা আছে, সেই মেয়েটা বুড়ির খোঁজ খবর নেয়। তো নাচ জামাই বলল যে বাবু মশাই, দাদি যে মরে যাওয়ার আগে বলেছিল যে আপনি যেন তার কাফনের কাপড়টা কিনে দেন, তখন কে কিনে দিয়েছিল রে? এই অ্যান্সার করো। তাহলে বুড়ির কাফনের দাম কে দিয়েছিল? কাফনের দাম দিয়েছিল এই বাবু মশাই। আচ্ছা, এরপরে আসো, এরপরে আসো,
এই খেজুর পাতার চাটাই বানিয়েছিল কার জন্য? খেজুর পাতার চাটাই বানিয়েছিল কার জন্য? কমেন্টে লেখো। বুড়ি, বুড়ি আদর করে, যত্ন করে, সোহাগ করে খেজুর পাতার চাটাই বানিয়েছিল কার জন্য? এই কার জন্য খেজুর পাতার চাটাই বানিয়েছিল বুড়ি? কার জন্য? লেখকের জন্য, গোপালের জন্য। ওমর গোপাল, তোমার জন্য আমি খেজুর পাতার চাটাই বানালাম। এরপরে আসো প্রাণী। এর ভিতরে, প্রাণীর ভিতরে আছে কি? গরুর কথা আছে, কারণ গরুর দুধের কথা আছে, সেই জন্য গরুর কথা আছে। এরপরে আসো মাসের কথা আছে কি? জ্যৈষ্ঠ মাস, আশ্বিন মাস। গাছের কথা আছে তিত্তিরাজ। এই তিত্তিরাজ কি? তিত্তিরাজ কি? এইটা থেকে কত প্রশ্ন হয়। তোমরা সবাই লিখবা একটি প্রাচীন গাছ। প্রাচীন গাছ। বুড়িকে কবর দেওয়া হয়েছিল কোন গাছের নিচে? বুড়িকে কবর দেওয়া হয়েছিল কোন গাছের নিচে? দেখো, গল্পটা না ভাইয়া তোমরা অলরেডি একাধিকবার পড়ে ফেলছো। তোমার মাদ্রাসার ক্লাসে পড়েছো, একা একা নিজের টেবিলে পড়েছো, তোমাদের এটা অনেক সুন্দর করে পড়া আছে। বাট তোমরা এইরকম ভাবে ইনফরমেশন রিভিউ করা হয়নি। আমি তোমাদের ইনফরমেশন রিভিউ করিয়ে দিচ্ছি। সেই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা একটুখানি এটা লিখবা। যদি তিত্তিরাজ কি, এটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, আমি একটু পরে এমসিকিউ সলভ করাবো, তো তখন তোমরা দেখবা তিত্তিরাজ কি। তিত্তিরাজ একটি প্রাচীন গাছ, এটা কোনো পাখির নাম না। এই প্রাচীন গাছের নিচে বুড়িকে কবর দেওয়া হয়। মাসের কথা আছে জ্যৈষ্ঠ আশ্বিন। স্থানের কথা আছে কলকাতা। কলকাতা কেন আছে? এই লেখক বাবু মশাই কলকাতায় শিক্ষকতার কাজ করেন। শিক্ষকতায় কাজ করেন। আচ্ছা আমি একটু দেখি দেখি এই যে তোমরা লিখেছো, হ্যাঁ বুড়ির নাত জামাই হচ্ছে কিপটা ছিল। ওকে, লেখকের জন্য যারা যারা লিখেছো, লেখকের জন্য সবাইকে ধন্যবাদ, কারণ লেখকের জন্য করেছিল। আসো, একটাই ঋতুর কথা আছে, শরৎ ঋতু। ঋতু এবং খাদ্যের কথা কি আছে? দুধের কথা বলা আছে। লেখক গ্রামে আসেন মোট 4 বার। এইটা খুব ইম্পর্টেন্ট। এই সবাই এতক্ষণ যে যা করছে এখন অ্যাটেনশন দাও। লেখক গ্রামে আসে মোট 4 বার। এই 4টা বার তোমার ভাজা ভাজা করে ফেলতে হবে আজকের ক্লাসের পরে। এইটা নিয়ে তোমার যেন কোনো প্রকার কনফিউশন না থাকে। তাহলে লেখক গ্রামে আসেন কয়বার? 4 বার। প্রথমবার গ্রামে এসেছিলেন কোন মাসে? কোনো একটা ছুটিতে। যদি তোমার আলিম পরীক্ষায় প্রশ্ন হয় লেখক প্রথমবার গ্রামে এসেছিলেন কখন, কোন মাসে বা কখন, তাহলে অ্যান্সার করতে হবে কি? কোনো একটা ছুটিতে। লেখক এইভাবেই লিখছেন, লেখকের নিজেরও মনে নাই কখন আসছে, সেজন্য সে কি লিখছে? কোনো একটা ছুটিতে প্রথমবার গ্রামে গিয়েছিলাম। তাহলে কোনো একটা ছুটিতে গ্রামে গিয়েছিল। এরপর কি হবে? দ্বিতীয়বার এসেছিল জ্যৈষ্ঠ মাসে। তাহলে লেখক দ্বিতীয়বার কখন গ্রামে আসে? জ্যৈষ্ঠ মাসে লেখক দ্বিতীয়বার গ্রামে এসেছিল। রায়হান বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রায়হান। লেখক তৃতীয়বার গ্রামে এসেছিল আশ্বিন মাসে। চতুর্থবার এসেছিল শরতের ছুটিতে। তাহলে দেখো, জ্যৈষ্ঠ আশ্বিন, জ্যৈষ্ঠ আশ্বিন, জ্যৈষ্ঠ আশ্বিন। ঋতুর কথা আছে একটা, শরৎ ঋতু। লেখক চতুর্থবার গ্রামে এসেছিল শরৎ ঋতুতে। লেখক চতুর্থবার গ্রামে এসেছিল শরতের ছুটিতে। প্রথমবার এসেছিল কোনো একটা ছুটিতে। আর মাঝখানের যে দুইটা, অর্থাৎ দ্বিতীয়বার এসেছিল জ্যৈষ্ঠ, তৃতীয়বার এসেছিল আশ্বিন। তাহলে তোমাদের ক্লিয়ার কিনা বলো তো? আমি আবার বলতেছি, তোমরা কমেন্ট বক্সে লেখো ক্লিয়ার কিনা। আমি প্রত্যেকের কমেন্ট দেখতে চাই। সবার ক্লিয়ার কিনা? লেখক মোট গ্রামে এসেছিল কয়বার? 4 বার। মোট গ্রামে এসেছিল 4 বার। প্রথমবার এসেছিল কোনো একটা ছুটিতে, প্রথমবার এসেছিল কোনো একটা ছুটিতে। দ্বিতীয়বার এসেছিল জ্যৈষ্ঠ মাসে। তৃতীয়বার এসেছিল আশ্বিন মাসে। এবং চতুর্থবার এসেছিল শরৎ ঋতুতে। তোমাদের ক্লিয়ার? এই ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? তোমরা ক্লিয়ার হয়েছে এটা? তোমরা সবাই লেখো ক্লিয়ার। প্রথমবার এসেছিল, প্রথমবার কোন মাসে এসেছিল বলো তো? প্রথমবার তোমরা সবাই কমেন্ট বক্সে লেখো। এক লেখো, এক লেখো, এইভাবে এক লিখবা। হ্যাঁ, এক লিখে লিখবা কোনো, জাস্ট কোনো লিখবা, তাই আমি বুঝবো কোনো একটা ছুটিতে। 2 লিখে লিখবা জ্যৈষ্ঠ, এটা ইংলিশে লেখো, বাংলায় লেখো, অথবা শুধু বর্গজ জ লেখো। 2 নম্বরে জাস্ট বর্গীয় জ লেখো, তাই আমি বুঝবো যে এটা বর্গীয় জ হবে। তুমি জাস্ট বর্গীয় জ লেখো। আচ্ছা, 3 নম্বরে লেখো আশ্বিন, শুধু আ লেখো। 3 লিখে শুধু আ লেখো যে আশ্বিনের ছুটিতে। 4 নাম্বার হবে কি? তালব্য দাও শরতের ছুটিতে। তাহলে লেখক প্রথমবার এসেছিল কোন একটা ছুটিতে, দ্বিতীয়বার এসেছিল জ্যৈষ্ঠর ছুটিতে, তৃতীয়বার এসেছিল আশ্বিন মাসে, এবং সর্বশেষ এসেছিল শরতের ছুটিতে। এবং এই শরৎ মাসেই আমাদের বুড়ি মারা যান। বুড়ি মারা যান কোন ঋতুতে?
বুড়ি কোন ঋতুতে মারা যান তোমরা কমেন্ট বক্সে লিখতেছো? উম, তোমাদের ক্লিয়ার কিনা বলো তো? বুড়ি বুড়ি মারা যায় কখন ভাইয়া? হ্যাঁ, এই যে থ্যাংক ইউ, দেখছো এরা স্মার্ট। তোমাকে স্মার্ট হতে হবে। তুমি ভালো রেজাল্ট করার জন্য তোমাকে স্মার্ট হতে হবে। স্মার্ট মানে এইটা না যে তুমি অনেক বেশি দামের কাপড় পরবা। তোমাকে স্মার্ট থিঙ্কিং করতে হবে, স্মার্ট কমেন্ট করতে হবে, টাইমের স্মার্ট ইউজ করতে হবে, স্মার্ট রুটিন ফলো করতে হবে, স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তাহলেই তুমি সর্বোচ্চ ভালো করতে পারবা। দেখো এরপরে এরপরে এই 4টা মাস যখন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, সবাই সি লিখছো, আমি নেক্সট পার্টে চলে যাই। গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, এই গল্প থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কোনগুলো দেখো। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কোনগুলো এই গল্প থেকে? এই গল্প থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এখন শুরু করতে যাচ্ছি। আসো ভাইয়া, সেটা হলো প্রথমটা, ভেঙে চুরে, ভেঙে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে। তাহলে ভেঙে চুরে ভিটাতে জঙ্গল গজিয়েছে কোথায়? লেখকের প্রত্যেক বাড়িতে। তাহলে লেখকের যে একটা প্রত্যেক বাড়ি ছিল, সেই বাড়িটা এখন ভেঙে চুরে গেছে, সেখানে জঙ্গল গজিয়েছে। এরপরে আছে লেখক দেশে গিয়েছে। লেখক দেশে গিয়েছে কিসের জন্য? ছুটিতে। কয়বার গিয়েছিল? লেখক গ্রামে গিয়েছিল কয়বার? 4বার। এরপরে আসো, লেখকের বাবার পুরাতন বন্ধুর নাম কি? চক্কতি মশাই। চক্কতি মশাই। এই লেখকের বাবার পুরাতন বন্ধুর নাম কি? লেখকের বাবার পুরাতন বন্ধুর নাম কি? কমেন্ট বক্সে লেখো তো। চক্কতি মশাই, যার চ ম, এইটা লেখো, কমেন্ট বক্সে লেখো চ ম। তাহলে কি হবে? চক্কতি মশাই। লেখকের লেখকের বাবার পুরাতন বন্ধুর নাম কি? চক্কতি মশাই। লেখকের বাবার পুরাতন বন্ধুর নাম কি ভাইয়া? চক্কতি মশাই। লেখকের বাবার পুরাতন বন্ধুর নাম চক্কতি মশাই। এই ক্লাসটা যেই যেই 17 জন শেয়ার, 13 জন শেয়ার করেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি আমার জায়গা থেকে যদি ক্লাস নিতে পারি, তুমি তোমার জায়গা থেকে, আমি কষ্ট করে চিল্লাচ্ছি, তুমি জাস্ট নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবে। দেখো, চক্রবর্তী যে উপাধির সংক্ষিপ্ত রূপ, সেটার নাম কি? চক্রবর্তী। এটার ইংরেজিকে বলা হয় চ্যাটার্জি। চ্যাটার্জি। এই যে CHATTERJE, এটার কি বলা হয়? চ্যাটার্জি। এই চ্যাটার্জিকে ইংরেজিতে বলা হয়, বাংলাতে বলা হয় চক্রবর্তী। চক্রবর্তী। আর এইটাকে লেখক বলেছে চক্রবর্তী মশাই। পূজারী ব্রাহ্মণের উপাধি হলো কি? চক্রবর্তী। যারা পূজা করে যেসব ব্রাহ্মণরা, তাদেরকে কি বলা হয়? চক্রবর্তী বলা হয়। গ্রামের চক্রবর্তী মশাই লেখককে দেখে খুব খুশি হলেন। লেখককে দেখে খুব খুশি হলেন কে? গ্রামের চক্রবর্তী মশাই। লেখকের বাড়িঘর করার জন্য গ্রামের চক্রবর্তী মশাই দিতে চেয়েছিলেন খড়, বাঁশ। লেখক তো গ্রামে যায় না, তার বাবা মারা গেছে, তার ঘরবাড়ি জঙ্গল দিয়ে ভরে গেছে, সে আর গ্রামে যেতে চায় না। তখন লেখককে তার চক্রবর্তী মশাই বলল যে, আরে বাপু, গ্রামে আসো, তোমার তো এখানে বসত ভিটা আছে, বাপ দাদার বাড়ি ঘর আছে, আসো, পুরান ঘরটা ভেঙে দরকার হলে নতুন ঘর করো, আমার বাঁশ ধারে বাঁশ আছে, খড় আছে, এগুলো নিয়ে যাও, আমি নিজে তোমাকে এগুলোতে হেল্প করব, তুমি একটা বাড়ি করো। ওকে, থ্যাংক ইউ। তোমরা কারা কারা, আমার অনেক পিপাসা হচ্ছে, আমি সরি, কারা কারা কমেন্ট করতেছো আমি দেখতেছি। দুপুরে না খেয়ে ক্লাস নিচ্ছি তো, কারণ খাওয়ার পরে ক্লাস নেওয়া যায় না। আমি তোমার টানা 4টা ব্যাচ পড়ালাম অফলাইনে, এই রুমেই। 4টা ব্যাচকে বিদ্রোহী কবিতা পড়িয়েছি, ওরা হচ্ছে ইন্টারমিডিয়েট 26-এর। তো 4টা টানা ক্লাস শেষ করে জাস্ট আমি জহর নামাজটা পড়ছি, সর্বোচ্চ 10-15 মিনিট নামাজটা পড়ে। আমি এই জন্য ক্লাস 15 মিনিট লেটে নিছি, তোমাদের ক্লাসটা শুরু করছি 3টা 15-তে। জাস্ট নামাজটা পড়ে শুরু করছি ভাইয়া। আমার নিজেও ক্লাসটা দ্রুত শেষ করতে হবে, আমার নিজেরও ক্ষুধা আছে। তোমরা একটুখানি ওয়েট করো, হ্যাঁ? তাহলে বেঁচে থাকা দীর্ঘজীবী হও উক্তিটি কার? চক্রবর্তী মশাই। তাহলে লেখককে বলেছিল, বাবা বেঁচে থাকো, দীর্ঘজীবী হও, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। এটা কি বুড়ি বলেছিল, চক্রবর্তী মশাই বলেছিল, না কে বলেছিল? এটা বলেছিল চক্রবর্তী মশাই বলেছিল, বাবা বেঁচে থাকো, বড় হও, তাহলে দীর্ঘজীবী হও। এটা কিন্তু একটু কনফিউজিং, কারণ আমরা জানি সবচেয়ে মমত্ববোধ, উদার ভালোবাসা দেখিয়েছে কে? বুড়ি। কিন্তু এখানে চক্রবর্তী মশাইও কিছুটা উদারতা দেখিয়েছে। এরপর আসলে লেখককে আরো অনেকে এসে ধরলো গ্রামে অন্তত একটা খড়ের ঘর উঠানোর জন্য। লেখক লেখক যখন গ্রামে গেলেন, লেখক যখন গ্রামে গেলেন, তখন অনেকে বলল, অনেকেই লেখককে ধরলো যে কি কি জন্য ধরেছিল? গ্রামে
আরে বাবা, তোমার বাপ দাদা এই গ্রামে বড় হয়েছে, তুমি শহরে থাকো তা তো কি, গ্রামে একটা ঘর করো, বছরে অন্তত এক দুইবার এসে ঘুরে যাও। তোমার মাটি মানুষের প্রতি তোমার একটা কর্তব্য আছে না? আছে তো। এই জন্য গ্রামের সবাই এসে কেন ধরেছিল? একটা খড়ের ঘর করার জন্য। আহ্বান গল্পে আহ্বান করে আনা হয়েছে কাকে? গোপালকে বা লেখককে। দেখো, এই আহ্বানটা মূলত কি? এই আহ্বানটা হচ্ছে মনের মিল। তোমরা যারা মেসে থাকো, হোস্টেলে থাকো, হলে থাকো, তোমরা আমার কথাটাকে রিলেট করতে পারবা। আমি যখন বোর্ডিং এ থাকতাম, হলে থাকতাম, মাঝে মাঝে এমন হয় না তোমাদের যে তুমি মনে মনে তোমার আম্মুর কথা ভাবতেছো, তুমি মনে মনে তোমার আম্মুর কথা ভাবতেছো, ঠিক সেই মুহূর্তে তোমার আম্মুও তোমাকে ফোন দিয়েছে। এটা মিলে যায় না? এটা হচ্ছে মনের আহ্বান। মানে তুমি ভাবতেছো যে তুমি এখন তোমার আম্মুরে ফোন দিবা, যেই ফোনটা হাতে নিছো ঠিক আম্মু সেই মুহূর্তে ফোন দিছে। মানে দুইজন মানুষ দুইটা প্রান্তে আছে, বাট তারা একে অপরকে একই টাইমে স্মরণ করছে। এটাকে কি বলা হয়? আহ্বান বলা হয়। তো লেখক যেদিন এই বুড়ি মারা গিয়েছিল, বুড়ির যে আত্মা, সে আত্মা হচ্ছে লেখককে ডেকে এনেছিল। বুড়ির আত্মা লেখককে ডেকে এনেছিল। কোথায় ডেকে এনেছিল? সেই শহর থেকে। তাছাড়া লেখক ওই দিনই কেন ফিরে আসবেন? কারণ বুড়ির খুব ইচ্ছা ছিল যে তার মারা যাওয়ার পরে তার কাফনটা যেন এই লেখক কিনে দেয়, সেই জন্য। তাহলে এই গল্পের নাম আহ্বান কেন তোমরা বুঝেছো? এই গল্পের নাম আহ্বান কেন? এই যে আহ্বান গল্পে আহ্বান করে আনা হয়েছে কাকে? গোপালকে। লেখক বাজারের দিকে যাচ্ছে বড় আম বাগানের মধ্য দিয়ে। তাহলে বুড়ির সাথে লেখকের প্রথম দেখা হয়েছিল কোথায় বলতো? তোমরা সবাই কমেন্ট বক্সে লিখবা, বুড়ির সাথে লেখকের প্রথম দেখা হয়েছিল কোথায়? তিত্তিরাজ গাছের নিচে, লেখকের বাড়িতে, আম বাগানে, রাস্তায়, কোথায়? তোমরা কমেন্ট বক্সে লিখবা। আমি তোমাদের সবার কমেন্ট দেখতে চাই। হ্যাঁ, এটা আমার সাথে হয়। জুবাইল বলছে আমার নিজের সাথেও এটা হতো। মানে আমি আম্মুকে ফোন দিতে চাচ্ছি, ঠিক সেই মুহূর্তে আম্মু আমাকে ফোন দেয়। মানে আমরা একে অপরকে সেম টাইমে স্মরণ করি। এটা হলো আত্মার মিল। এটাকে বলা হয় কি? মনের মিল। তো এটা কিন্তু বাস্তবে এক্সিস্ট করে, এটা হয়। তাহলে দেখো, যে যে বুড়ির সাথে লেখকের দেখা হয়েছিল কোথায়? আম বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময়। তাহলে লেখক বাজারের দিকে যাচ্ছে কোথা দিয়ে রে? আম বাগানের মধ্য দিয়ে। এবং সেই জায়গায় লেখকের সাথে বুড়ির দেখা হয় আম বাগানে। এইভাবে ক্লাস নিয়ে না আমি নিজেও মজা পাচ্ছি না। আমি স্লাইড দেখে দেখে পড়াই তো, পুরো পেজে থাকে, তখন পড়িয়েও মজা পাওয়া যায়। এইভাবে ঠিক টেনে টেনে পড়িয়ে মজা পাওয়া যায় না। আর এইখানে ঠিক এটা পিডিএফটা হয়নি, কেমন যেন হলো পিডিএফটা, আমি বুঝতেছি না। এই পিডিএফটা তো আরো সুন্দর হতে পারতো। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসগুলো থেকে স্লাইডে নেবো, আশা করি ভালো হবে। দেখো, তোমরা এটা একটু আজকে একটু কষ্ট করে ক্লাস করো, তোমরাও মজা পাচ্ছ না, আমিও মজা পাচ্ছি না ক্লাস করিয়ে। আচ্ছা লেখক, আচ্ছা আমাদের কিন্তু ক্লাসটা আর 2-4 দিন পরে শুরু হওয়ার কথা ছিল, বাট আমি ভাবলাম একটা দিনও নষ্ট না করি, এই জন্য। আম গাছের ছায়ায় কাকে দেখতে পেল? একজন বৃদ্ধার চেহারা। আচ্ছা, বৃদ্ধার ডান হাতে কি ছিল? বৃদ্ধার ডান হাতে একটি নড়ি ছিল। বৃদ্ধার ডান হাতে কি ছিল? তোমরা কমেন্ট বক্সে লিখবা। বৃদ্ধার ডান হাতে কি ছিল? একটি নড়ি ছিল। নড়ি মানে কি? লাঠি, যে লাঠিতে ভর করে বৃদ্ধা চলতো, যে লাঠিতে ভর করে বৃদ্ধা চলতো। তাহলে বৃদ্ধার ডান হাতে কি ছিল? একটি নড়ি ছিল। বৃদ্ধার ডান হাতে একটি নড়ি ছিল। লেখক দাঁড়িয়ে গেল বুড়ির গন্তব্যস্থল জিজ্ঞাসার জন্য। লেখক দাঁড়িয়ে গেল বুড়ির গন্তব্যস্থল জিজ্ঞাসার জন্য। তিনি থাকতি অভাব ছিল না কোনো জিনিসের। উক্তিটি কার? বুড়ি বলেছিলেন তার স্বামী জমিরের কথা। আচ্ছা, এই জমির কিসের কাজ করতো? তোমরা সবাই কমেন্ট বক্সে লেখো তো, কমেন্ট বক্সে লেখো জমির কিসের কাজ করতো, জমির কি কাজ করে খেত? করাতির কাজ, মাঝির কাজ, দৈনন্দিন মজুরের কাজ, নাকি ড্রাইভারের কাজ? বুড়ির স্বামী জমির কি কাজ করে খেত? বুড়ি বলতেছে যে আরে, তিনি বেঁচে থাকতে আমার পরিবারে কোনো অভাব ছিল না। গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভর্তি মাছ ছিল। কিন্তু আজকে তিনি নেই, তিনি মারা গেছে। আমার এই স্বামী চলে যাওয়ার পরে আমার পরিবারের এই অভাব অনটন, এই দুর্দশা, দুঃখ, খারাপ সময় চলতেছে। আচ্ছা, আমি এই ফাঁকে হোয়াটসঅ্যাপে একটু লিঙ্কটা আবারও দিয়ে দেই, দেখি ছেলেরা অ্যাড হয় কিনা, কারণ অনেক কম একটা সংখ্যক, এটা খুব কষ্টের একটা বিষয়। সবাই ক্লাসে জয়েন করো দ্রুত। আচ্ছা, আমি ক্লাসের লিঙ্কটা আবারও দিয়ে দিলাম, আশা করি এবার ছেলেরা কিছুটা হলেও দেখবে। আসেন,
তাহলে এটা কে ছিল বলেন তো? এটা আপনারা কি সবাই কমেন্ট বক্সে লিখছেন রে? এই কমেন্ট বক্সে লিখছো সবাই তোমরা? হুম, করাতির কাজ করতো তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে আসো, আমার তো তেনার নাম করতে নেই বাবা। এখানে বুড়ি বুঝিয়েছে তার স্বামীর কথা, কারণ আগের যুগের মেয়েরা তাদের স্বামীর নাম মুখে নিত না। তার স্বামী হচ্ছে জমির করাতির কাজ করত। তাহলে এই যে দেখো এখানে চলে এসেছে, বুড়ির স্বামী পেশায় কি ছিল? একজন করাতি ছিল, তিনি করাত দিয়ে কাজ করত। বুড়ি লেখকের কাছে আক্ষেপ করেছে যে তাকে কে ভাত দেয় না, তার নাত জামাই তাকে ভাত দেয় না, তার নাত জামাই তাকে দেখতে পারে না, তার নাতনিকে যে বিয়ে দিয়েছে সে নাতনির জামাই তার ঠিকভাবে টেক কেয়ার করে না, তাকে খোঁজ খবর নেয় না। এমনকি তিনি মারা যাওয়ার পরে তার কাফনের কাপড়টাও কে কিনে দিয়েছে? লেখক কিনে দিয়েছিল। তাহলে দেখেন, বুড়ি লেখকের কাছে আক্ষেপ করেছে, কে তাকে ভাত দেয় না বলেন তো? কে ভাত দেয় না? কমেন্ট বক্সে লেখেন তো। নাত জামাই, নাত জামাই, সবাই নাত জামাইটা কমেন্ট করেন যে লেখককে ভাত দেয় না কে? নাত জামাই তাকে ভাত দেয় না। লেখকের নাত জামাই লেখককে ভাত দেয় না। এরপরে আসেন আপনারা, এরপরে আসেন যে বুড়ি কষ্ট শুনে লেখক বুড়িকে কি করেছিল? কিছু পয়সা দিয়েছিল। বুড়ি কি পয়সা নেবে? বুড়ির আত্মমর্যাদা আছে না? বুড়ি পয়সা নেবে না। বুড়ি খুব রাগ করে, খুব অভিমান করে। আমরা আমাদের মাকে, আমার মা আমাকে এক প্লেট ভাত খাওয়ালো, আমি যদি আম্মুকে বলি নাও 50 টাকা, আম্মু কিন্তু খুব রেগে যাবে, মনে কষ্ট পাবে। আরে বাবা, তোমাকে জন্মের পর থেকে এত আদর যত্ন দিয়ে শখ করে বড় করলাম, তুমি আমাকে টাকা দিতে আসছো? বুড়িকে যখন লেখক টাকা দিতে চায় তখন বুড়ি খুবই কষ্ট পায়, বুড়ি খুবই কষ্ট পায়। আচ্ছা, ওই যে কখন 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 যখন হচ্ছে ওই যে দুধ দিতে যায়, তারপরে একটু আম দেয়, একটু শসা দেয়, একটু মিষ্টি কুমড়া দেয়, কিন্তু লেখক কি করে? লেখক একটু টাকা দিতে চায়, কিন্তু বুড়ি তখন খুব কষ্ট পায়, মনে কষ্ট পায়। লেখক বুড়িকে পয়সা দেওয়ার সময় ভেবেছিল ব্যাপারটা এখানেই চুকে যাবে, কিন্তু না, বুড়ি কি সেখানে টাকা নিয়েই থেমে গেছে না। বুড়ি তার জন্য আবার অনেক জিনিসপাতি নিয়ে এসেছে, বুড়ি তার জন্য অনেক ফল ফ্রুটস নিয়ে এসেছে। বুড়ির স্বামীর নাম যে জমির করাতি, তার লেখক কার মাধ্যমে জানতে পারলেন? বুড়ি কিন্তু বলেনি তার স্বামীর নাম, কারণ বুড়ির নিয়ম ছিল যে স্বামীর নাম মুখে নিতে নেই। তাহলে কি করবে? স্বামীর নাম তো, তিনার নাম তো মুখে নিতে নেই বাবা। তাহলে কি করলো? সে যেটা করলো সেটা হলো বললো যে তিনি করাতির কাজ করতেন, তিনি করাতের কাজ করতেন। তাহলে এই বুড়ি জানলো, লেখক কিভাবে জানলো যে তার স্বামীর নাম জমির করাতি? এটা তার ওই খুড়ো মশাই, খুড়ো মানে যেন কি? খুড়ো মানে যেন কি? আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, খুড়ো মানে হচ্ছে ছোট চাচা, ছোট চাচা। আচ্ছা, বুড়ির স্বামী জমির মারা গেছে অনেক দিন আগে। আমি কে তা বুড়িকে বুঝিয়ে দিলেন লেখকের খুড়ো মশাই। অর্থাৎ ইনি কে? ইনি কার ছেলে? ইনি কোথায় কি কাজ করে? আমি যে এই গ্রামেরই একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, আমি এখন কলকাতায় শিক্ষকতা করি, স্কুলের ছুটিতে, বার্ষিক ছুটিতে গ্রামে এসেছি। এটা কে বুঝিয়ে দিল? খুড়ো মশাই বুড়িকে বুঝালো। বুড়ি আপন মনে খুব খানিকটা কাঠল তলায় বসে বকে গেল উঠানের। ওকে, লেখক চাকরি করতেন কোথায় রে? এই লেখক কোথায় চাকরি করতো? ঢাকায়, 24 পরগনায়, নাকি কোথায় বলো তো তোমরা? তোমরা কমেন্ট বক্সে ঝটপট লেখো তো, লেখক কোথায় চাকরি করতো? এই, ও আচ্ছা, স্ক্রিনশট নেবে? স্ক্রিনশট নিতে হবে না, আমি এইটার পিডিএফটা তোমাদের পেজে পাঠিয়ে দেব। এইটার পিডিএফটা আমার কাছে করা আছে, তো আমি তোমাদের ক্লাসে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই দিয়ে দেবো, ক্লাস শেষেই দিয়ে দিব। বাট ফুল ক্লাসটা করতে হবে তোমাদের, ফুল ক্লাসটা করতে হবে। ফুল ক্লাসটা করো, আমি তোমাদেরকে পিডিএফটা এখনই পাঠিয়ে দেব। ওকে, এরপরে দেখো, কলকাতায় লিখেছে কে কে? কলকাতায় লিখেছে মিগদাদ। থ্যাংক ইউ মিগদাদ, তোমাকে অনেক ধন্যবাদ। জুবেল বলেছে কলকাতায়, মোহাম্মদ সিয়াম ভুইয়া বলেছে কলকাতায়, আহমেদ সালেহ বলেছে কলকাতায়, সকালে দুধ নিয়ে এসে মনির হোসাইন, থ্যাংক ইউ। নাসরুল হাসান বলেছে ভাইয়া বিদ্যুৎ চলে গেছে। নাসরুল্লাহ, তোমার ডেডিকেশন ইজ এভরিথিং, ডেডিকেশন ইজ এভরিথিং। এই যে তোমরা দেখতেছো না ভাইয়া, এই গ্রুপে তো 400 স্টুডেন্ট আছে, কিন্তু 400 স্টুডেন্ট তো ক্লাস করতেছে না, ক্লাস করতেছে মাত্র 30-35 জন। তো আমি কি তাহলে ভুল কাজ করতেছি ক্লাস করে? আমি যে অল্প সংখ্যক লোকের দলের? নো, অল্প সংখ্যক লোকই চান্স পাই বাংলাদেশে, অল্প সংখ্যক লোকই চান্স পায়। পৃথিবীর সব জায়গায় আমি তোমাদের বলি না যে 14 লক্ষ স্টুডেন্ট এই আলিমার এইচএসসি পরীক্ষা দেবে, ভালো ভার্সিটিতে চান্স পাবে 5-7 হাজার 10 হাজার পোলাপান। তো অল্প সংখ্যকের ভিতরে থাকো, যারা পরিশ্রম করে, যারা ডেডিকেশন নিয়ে পড়াশোনা করে, তাদের সাথে থাকো। দেখো, অনেকে ভাবতে পারে এই গল্প বাসায় পড়ে ফেলবো, বাট আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি এইভাবে তুমি পড়বা না। একবার লেখক গ্রামে গিয়েছিলেন এক জ্ঞাতিখুড়োর বাসায়, জ্ঞাতিখুড়োর বাসায়। দ্বিতীয়বার লেখক গ্রামে গিয়ে উঠেছে নতুন তৈরি খড়ের ঘরে। তাহলে
প্রথমবার লেখক প্রথমবার গ্রামে গিয়েছিল কোন ছুটিতে? কোনো একটা ছুটিতে, কোনো একটা ছুটিতে গিয়ে কোথায় উঠেছিল? জ্ঞাতি খুড়োর বাসায় উঠেছিল। দ্বিতীয়বার লেখক গ্রামে গিয়ে তার নিজের নিজের ঘরের তৈরি একটি ঘর তৈরি হয়ে গিয়েছিল। ওই যে গ্রামের সবাই মিলে ধরলো যে তুমি একটা ঘর করো বাপু, হে একটা ঘর করো, বাপ দাদার সম্পদ রেখে গেছো। তখন তিনি সে জায়গায় কি করেছিল? ঘর করেছিল। এবং লেখক যখন দ্বিতীয়বার গ্রামে গেল তখন সেখানে নিজের ঘরে উঠলো। দ্বিতীয়বার লেখক গ্রামে গেলে বুড়ি এসেছিল ঘরের নিচু দাওয়ায়, ঘরের নিচু দাওয়ায়। এই দাওয়াই মানে কি? দাওয়াই শব্দের অর্থ কি? আমি তোমাদের সবার কমেন্ট দেখতে চাই। দাওয়াই শব্দের অর্থ কি? সবাই কমেন্ট বক্সে লিখছো রে। আচ্ছা, এইটা লিখছে আহমেদ জুবাইর, লিখছে ভাইয়া পাবলিকে সিট আছে সর্বোচ্চ 50,000, যেখানে এ প্লাস পায় 2 লক্ষের কাছাকাছি। রাইট। অনেক এ প্লাস পাওয়া ছেলে পেলে চান্স পাবে না রে ভাই, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। নিজেদের পছন্দের ভার্সিটি পাই 8-10 হাজার পোলা পান, ভার্সিটি বুয়েট বা মেডিকেল খুব অল্প সংখ্যক শিক্ষার্থী পাই। আচ্ছা দেখো, দাওয়াই মানে যেন কি? দাওয়াই মানে হচ্ছে বারান্দা, লিখছে আব্দুল্লাহ জুবাইর। মোহাম্মদ সিয়াম ভুইয়া লিখেছে বারান্দা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আহমদ জুবাইর লিখেছে বারান্দা। ওকে, ধন্যবাদ। এরপরে আসো তাহলে। বুড়ি বুড়ি দ্বিতীয়বার যখন লেখক গ্রামে গেলেন তখন ঘরের নিচু বারান্দা এসে দাঁড়ালেন। বুড়ি আম বের করলো কোথা থেকে? ময়লা ছেঁড়া কাপড় প্রান্তর থেকে। জাস্ট এই অর্থটুকু লিখবা। বুড়ি বুড়ি ময়লা ছেঁড়া কাপড় থেকে কি বের করেছিল? বুড়ি ময়লা ছেঁড়া কাপড় থেকে কি বের করেছিল? বুড়ি ময়লা ছেঁড়া কাপড় থেকে কি বের করেছিল বলো তো? বুড়ি ময়লা ছেঁড়া কাপড় থেকে কি বের করেছিল? আম বের করেছিল। বুড়ি ময়লা ছেঁড়া কাপড় থেকে কি শসা বের করেছিল? কুমড়া বের করেছিল? না, আম বের করেছিল। এটা কমেন্ট বক্সে লিখছো? সবাই লিখছো রে। বুড়ি লেখককে কি বলে সম্বোধন করতো? বলতো গোপাল, ও মোর গোপাল, ও মোর গোপাল। তাহলে এটা কে বলতো? লেখক বলতো কি? ওমর গোপাল। ওকে, এরপরে আহমদ সালাহ, সিয়াম ভুইয়া, আহমেদ জুবেল, মোহাম্মদ মেঘদাত, রেজাউল করিম। ওকে ওকে, মনির হোসেন, থ্যাংক ইউ, তোমরা সবাই কমেন্ট করতেছো। এরপরে আসো, ওমল গোপাল, ও গোপাল আমার, তোর জন্য নিয়ে আলাম। বুড়ি কথা বলেছিল লেখকের জন্য আম নিয়ে আসার সময়। যখন আম নিয়ে আসলো তখন কি বলেছিল? ওমর গোপাল, তোর জন্য নিয়ে এলাম। কি নিয়ে এলাম? আম নিলাম। গ্রামে অনেক দিন থেকে আপনজন নেই কার? লেখকের। লেখকের গ্রামে অনেকদিন যাবত আম কি নেই? আপনজন নেই। লেখকের মা পিসি মারা গিয়েছে বাল্যকালে। এই কথাটা কেন আছে জানেন? লেখককে তার মা, তার পিসি, পিসি মানে কি? পিসি মানে হচ্ছে বাপের বোন, ফুফু। এই পিসি, এই পিসি, আমি তোমাদের কমেন্ট গুলো দেখতেছি, যারা যারা কমেন্ট করতেছো তোমাদেরকে ধন্যবাদ। তোমরা লিখতেছো শুধু কমেন্ট বক্সে না, ব্রেনেও লেখা হয়ে যাচ্ছে। তাহলে লেখককে তার মা এবং তার পিসি কি বলে ডাকতো? বাল্যকালেই তারা মারা গেছে, তারা জীবিত থাকা অবস্থায় লেখককে গোপাল বলে ডাকতো, আদর করে বলতো ওমর গোপাল। কিন্তু লেখকের এই মা পিসি মারা যাওয়ার পর আর কেউ ডাকতো না, এই বৃদ্ধাই প্রথম গোপাল বলে ডাকতো। লেখকের বড় ভালো লাগতো আদর করে যখন গোপাল বলে ডাকতো। লেখক খাওয়া দাওয়া করে খুড়োর বাড়িতে, লেখককে দুধ দিয়ে যায় কে? ঘুটি গোয়ালিনী। তাহলে ঘুটি গোয়ালিনী কি দিয়ে যেত? দুধ দিয়ে। আচ্ছা, কার দুধে জল আছে বলতো? কার দুধে জল আছে রে? এই ঘুটি গোয়ালিনীর দুধে। একথা শুনে বুড়ি বলেছে, ও বাবা, ওর দুধ তো অর্ধেকই জল, ও ওই হাফ লিটার দুধের সাথে হাফ লিটার জল মিশায়। তাহলে কার দুধে জল আছে? কার দুধে কার দুধে জল আছে রে? ঘটি গোয়ালিনীর দুধে জল আছে। ঘটি গোয়ালিনী। আমার কে যেন বলছে ভাইয়া ইংরেজিতে আটকায়। দেখো, তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদের সবকিছু কমপ্লিট করে দেব। আমি আমার এইচএসসি মানে আমার আলিমের আগে আমি অফলাইনে কোনো প্রাইভেট পড়ি নাই। জাস্ট ফেসবুকে লাইভ ক্লাস করছি, ইউটিউবে ক্লাস করছি। আমি আমার ইংরেজিতে প্রায় 94% মার্কস উঠিয়েছিলাম। এটা হিউজ আমার জন্য। 94% মার্কস উঠানো আমার জন্য হিউজ ছিল। আমি ইংলিশে, আমি অর্থনীতিতে, আমার আলিমের আরো বেশ কিছু টপিক, আমি কোনো প্রাইভেটে পড়তাম না। তো তোমরা যদি ফ্রি ক্লাস করে তুমি বোর্ড স্ট্যান্ড করতে পারো ভাই, জাস্ট তোমার ডেডিকেশন থাকতে হবে। আমরা তো কম দিচ্ছি না। পরের পেজে চলো। তাহলে কার দুধে অর্ধেক জল, এটা লিখছো তোমরা? ঘুটি গোয়ালিনী লিখছো। এই ঘুটি গোয়ালিনী লিখছো। ঘুটি গোয়ালিনীর দুধে কি? অর্ধেকটাই জল। বুড়িকে মা বলে ডাকে কে? এইটা তোমরা লেখো। হাজরা বেটার বউ। বুড়িকে মা বলে ডাকে কে? এটা সবার আগে লিখছে কে দেখি তো?
সবার আগে লিখছে হচ্ছে শাহিদুর রহমান, লিখেছে ঘুটি গোয়ালিনী। আমি জানতে চাচ্ছি বুড়িকে মা বলে ডাকে কে, মানে পাতানো মেয়ে কে? বুড়িকে মা বলে ডাকে কে রে? হাজরা বেটার বউ। হাজরা বেটার বউ, হাজরা বেটার বউ কি করতো? বুড়িকে বুড়িকে মা বলে ডাকতো। বুড়িকে মা বলে ডাকতো কে? হাজরা বেটার বউ। বুড়ি চালা ঘরের পাশের চালা ঘর, হাজরা বেটার বউয়ের। বউ আমার, বউ আমার গোপাল দুধ খেতে পায় না। এনি কারে বলছিল? হাজরা বেটার রে বলেছিল। হাজরা বেটার বউকে বলেছিল, ও বউ আমার গোপাল তো দুধ খেতে পায় না গো, আমার গোপালকে দুধ দেয় হচ্ছে ঘুটি গোয়ালিনী, ওর দুধের তো অর্ধেক জল, তুমি একটু আমার গোপালকে দুধ দিয়ে আসো না, ভালো দুধ, যেই দুধে কোনো জল থাকবে না। লেখক দুধের জন্য বুড়িকে পয়সা দিতে চেলে বুড়ি ঘাবড়ে গেল। বুড়ি লেখককে কচি শসার জালি দিয়েছিল কয়টি? পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড, এটা লিখে ফেলো। দুটি। কয়টি কচি শসার জালি দিতে চেয়েছিল? দুটি। কয়টি কচি শসার জালি দিতে চেয়েছিল? দুটি। এই খুব দ্রুত শেষ করবো রে, খুব দ্রুত শেষ করবো, আর বেশি নাই, আর অল্প একটু আছে। দেখো ক্ষুধা লেগে গেছে তো, দেখো আমি খুব দ্রুত দ্রুত পড়িয়ে যাব। দেখো আমরা এমসিকিউতে একটু সময় নেব। বুড়ি দুটো না দিয়ে খায় না, হাজরা বেটার বউ। বুড়ি গোপালের জন্য বুনেছে নতুন খাজুর পাতার চাটাই। বুড়ি গোপালের বাড়িতে আসতো রোজ সকালে। আচ্ছা এগুলো আমরা দেখছি, লেখক বুড়িতে দেখতে পেলো বিকালবেলা মাদুরের উপর। আমি না একটা কাজ করি, এই আমি একটা কাজ করব, একটা কাজ করব রে। যেহেতু আমাদের এটা ফার্স্ট ক্লাস, আমরা সামনে থেকে আরো অনেক ক্লাস করাবো। আজকে ক্লাসটা আমি মানে তোমরা আমাকে অনেকে বলতেছো, আমি এমনিতে নিজে থেকে ডিমোটিভেট, কারণ এত অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে আমার নিজেরও ক্লাস করতে ইচ্ছা করতেছে না। কারণ আমি এত জোরে চিল্লাচ্ছি, আমার ক্লাস নিচ্ছি, বাট কেউ ক্লাস করতেছে না, তো এই কয়জন স্টুডেন্টকে নিয়ে ক্লাস করব? তার চেয়ে বরং আমি এমসিকিউটা সলভ করি, আমি স্লাইড দিয়ে দেবো, তোমরা নিজেরা পড়ে নিও। ওকে, তোমরা নিজেরা পড়ে নিও। দেখো এইখান থেকে কিছু প্রশ্ন হয়। আমি বলেছি তো যে এই স্লাইডটা পড়লে তোমার অ্যাডমিশন টেস্ট কভার হয়ে যাবে, এই যে তোমার উচ্চারণ কভার হয়ে যাবে, তুমি ব্যাকরণের 5 মার্ক আছে উচ্চারণ থেকে, এইখান থেকে কমন পাবা। আহ্বান গল্পের ভিতরে কি কি আছে দেখো, এই যে আহ্বান, এই আহ্বানের সঠিক উচ্চারণ আহ্বান। কর্মব্যস্ত, আজ্ঞে, আশ্বিন, জঙ্গল, জ্ঞাতি, আহ্লাদ, সম্বোধন, এই সবগুলো বানায়, যে বৃদ্ধা, এগুলো সব আমি তোমাদের এখানে দিয়েছি উচ্চারণ। এরপর সে দেখো সমাসে কি আছে, দেখো আমি এই পাশ থেকে দেখাই। এই গল্প থেকে, আহ্বান গল্প থেকে তোমার এইচএসসি তে সমাস আসতে পারে, আসতেই পারে। যেমন এই যে কাঁচকলা, এটা একটা সমাসবদ্ধ পদ, এর ব্যাস বাক্য কি? কাঁচা যে কলা, এটা হলো একটা কর্মধারয় সমাস। প্রতিদিন মানে দিন দিন, এটি অব্যয়ভাব সমাস, এটা একটা উপসর্গ, প্রতি উপসর্গ। কর্মব্যস্ত মানে কর্মে ব্যস্ত, সপ্তমী তৎপুরুষ। অনুযোগ, অনুতেজক, অব্যয়ভাব সমাস। এই পাশে আরো অনেকগুলো আছে, তোমরা এগুলো নিজেরা নিজেরা পড়ে নিবে, আমি আর পড়াবো না ভাই, কারণ আমি বুঝতেছি না তোমরা কতটা ক্লাস বুঝতেছো। আমার মনে হয় না যে তোমরা ক্লাস দ্বারা কিছুটা হলে উপকৃত হচ্ছ, কারণ সংখ্যা যদি এত কম থাকে, এত কম সংখ্যক স্টুডেন্টকে নিয়ে পড়ায়া আমার নিজেরও ঠিক ভালো লাগতেছে না। দেখো বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য কোশ্চেন এগুলো, নট অনলি বিশ্ববিদ্যালয়। তোমার রানা এদিকে আসো, আচ্ছা দ্রুত আসো। আচ্ছা তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তোমরা রানাকে চেনো? একটু রানাকে নিয়ে আসি, দেখো। এরপরে আসো, সেটা হলো কি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য কিছু নমুনা প্রশ্ন, সেটা হলো এগুলো তোমাদের খতে আসবে, সৃজনশীলের খতে আসবে। অনুধাবনমূলক প্রশ্ন আসে না, এই প্রশ্নগুলো তোমরা পাবা। যে স্নেহের দান এমন করা ঠিক হয়নি, এই কথাটি দ্বারা কি বুঝিয়েছে? যে এইটা ভাইয়া অনেক ইম্পর্টেন্ট। এই যে দুধ, বুড়ি হচ্ছে লেখকের জন্য দুধ নিয়ে আসে, তখন দাম দিতে চায়, তাই না? লেখক হচ্ছে তাকে দাম দিতে চায়, তখন 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 হচ্ছে বুড়ি কষ্ট পায়, অসহায় বুড়িকে, কথককে, অসহায় বুড়ি এই লেখককে স্নেহ করে, ভালোবাসে, নিজের ছেলের মতো দেখে, এই জন্য প্রতিদিনই তার জন্য কিছু না কিছু নিয়ে আসেন। একদিন তিনি তার পাতানো মেয়ের কাছ থেকে, আসো রানা আসো, এই তোমরা রানাকে চেনো? রানা কিন্তু ক্লাস করে, এই যে রানা, রানা হচ্ছে, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। রানা তোমার কি অবস্থা বলো, তুমি কি ক্লাস তো কিছুক্ষণ করলা, তুমি কিছু বুঝতেছো? ভাই আমি ওকে ঠিক আছে, রানাকে বলতে হবে না। রানা হচ্ছে অনেক ডেডিকেটেড একটা ছেলে, তোমরা রানাকে চেনো। রানা কিন্তু কিসের জন্য বিখ্যাত তোমরা লিখতে পারবা?
রানার কিন্তু বিখ্যাত একটা গান ছিল বাংলাদেশের আমাদের র‍্যাপ সং এর ইতিহাসে একটা রেভলিউশন ঘটায় দিছে রানা। আচ্ছা তুমি কমেন্ট দেখতেছো? রানা হচ্ছে র‍্যাপ সং এর ইতিহাসে একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছে, কারণ রানা হচ্ছে সেই গাল্লি বয় গানটা গিয়েছিল, তোমরা দেখেছিলা? একটা সময় ছিল বুঝছো, বাংলাদেশের র‍্যাপ সং মানে গালিগালাজ, এই কাটতে ফেলমু, ধরে ফেলমু, মাইরা ফেলুম, এইগুলা ছিল। বাট তবিব ভাই এবং রানা, রানা হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক বড় একটা রত্ন, এই রানা কিন্তু সেই গানটা করেছিল, তোমরা দেখেছো না? গাল্লি বয়, তারপরে হচ্ছে এই যে শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে, অসাধারণ কিছু কর্ম কিন্তু রানা আমাদেরকে উপহার দিয়েছে। রানার জন্য অনেক বেশি দোয়া। ওকে, রানা হচ্ছে, রানা কি এখন গান শোনানোর মুডে আছো? সবাই শুনতে ছেলে তো শোনাতে হবে। হ্যাঁ, এই তোমরা গান শুনতে চাও বলো? রানার গান শুনতে চাও? আমরা শর্ট করে রানার একটা গান আমরা শুনতে পারি, শুনতে পারি না? হ্যাঁ, ওর একটা ওস্তাদ ছিল, সেই ওস্তাদ তো আমাদের এখানেও আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাংলা দ্বিতীয় বছর ক্লাস দেবে। আমরা একটা কাজ করি, আমরা তাহলে রানার একটা গান দেই। রানা এখানে দাঁড়াও, আমি তোমাকে মাইক্রোফোনটা দিই। আমরা রান্নার থেকে ছোট্ট একটু গান শুনি, ওকে? তাহলে তোমাদের অনেক ভালো লাগবে, যেহেতু তোমরা এতক্ষণ ধরে টানা ক্লাস করতেছো। টানা ক্লাস করতে করতে রানা থেকে আমরা অল্প একটু শুনতে পারি, ওকে? কোন গান গাইবো ভাই? তোমার যেটা ভালো লাগে, তুমি শিক্ষার আলো নিয়ে একটু গাইতে পারো। শিক্ষার আলো যে কণ্ঠটা ছিল, এটা এখন আর তো নাই, এখন এখন আর তো নাই বড় না? হয়ে গেছি। দেখছো কত বড় হয়ে গেছে, ওর সব চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা কোনটা গাইবা বলো? আমরা অল্প একটু গান শুনি রানা থেকে, ওকে? কোনটা গাইবা বলো? চাপ নাই গাবো? ওরে জোস জোস, এই কোনো চাপ নাই, জাস্ট 2 মাস পরে তোমার পরীক্ষা, এখন কোনো চাপ আছে রে? চাপ নাই, রানা চাপ শুরু নাই। করো। ওকে, চাপ নাই, শুরু করো। হেই আমি রান্না গাল্লি বয়, থাকি চুপচাপ, আমি ভাঙা লাঠি দিয়া মারি বড় বড় সাপ, এটা কামরাঙ্গি চর, টেম্পারেচার বেশি 104 ডিগ্রি জ্বর, ঢাকা কাপে থর থর লাগে, এক বলে ছাড়ান মাঠে সাকিব আল হাসান, আরে জয় পরাজয়ের মাঝে এক ব্যবধান, পুরা গ্যালারির চাপা আর আমি চাপের বাপ, বিশাল ছক্কা মেয়েরা দিছি মেপে সব খাপে খাপ, খুশি শুভ্র ভাই নীল নেতা নেতা ভাব, নিচে হাফ প্যান্ট পরা, মুখে পাই ভাতে ডাব, আবার মুখ দিয়ে বিট মারে, মাঝে মাঝে দম ছেড়স্তা চাপ খাইয়া বাপ ডাকে হিপ হপ, সংসারে টিকা বড় টাফ করে না কেউ করে মাফ, আবার চেকিং দিয়া 5 স্টারে টয়লেট করে সব, পুরো জীবন কাপ ঝাপ, মুখে ফেক ফেক হাসি, আরে চাপ নাই ভাইয়া আমি তোরে ভালোবাসি, চাপ নাই, নাই নাই চাপ, তোমরা যারে চাপ কও আমি তার বাপ, আরে চাপ নাই, নাই নাই চাপ, তোমরা যারে চাপ কও আমি তার বাপ, আরে চাপ নাই, নাই নাই চাপ, তোমরা যারে চাপ কও আমি তার বাপ। ওকে, জোস জোস জোস। রানা, রানার জন্য একটা ক্লাব হবে। রানা অনেক চমৎকার গাইছো। এইটা কিন্তু অনেক বড় একটা ডেডিকেশন। এই গানটা ও যে মানে এত বড় একটা লিরিক্স মুখস্থ করে ফেলছে, ও কিন্তু দেখে বলে না। এই যে তোমরা একদম লাইভে দেখালা, এটা ওই প্রি রেকর্ডেড না। তো তোমরা আলিমের এই ছোটখাটো আমরা দুই একটা টপিক পড়তে গিয়ে ইনফরমেশন ভুলে যাই, রানা কিন্তু অনেক ডেডিকেশন নেই, এত বড় একটা টপিক মানে এত বড় একটা লিরিক্সও মুখস্থ করে ফেলছে। তো রানা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া। তুমি ভাইয়াদের জন্য দোয়া করবা, আমরা তোমার জন্য অনেক অবশ্যই দোয়া করি। তুমি জীবনে লাইফে অনেক ভালো জায়গায় যাবা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, তোমার যে ডেডিকেশন, যে পরিশ্রম, এই জায়গাটা ধরে রেখে নিজে সৎ থাকবা, ইনশাল্লাহ লাইফে অনেক ভালো কিছু করবা। ইনশাআল্লাহ। রানার সবাই জন্য আমার অনেক জন্য অনেক দোয়া করবেন, ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য প্রাণ ভর্তি ভালোবাসা এবং দোয়া রইলো। ইনশাআল্লাহ আপনাদের রেজাল্ট ভালো আসবে ভাইয়াদের, ইনশাল্লাহ। ঠিক আছে রানা, তোমার জন্য অনেক অনেক ওকে শুভকামনা ভাই, ভাইয়া। আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। আচ্ছা এই দেখো, রানা কিন্তু আমাদের অনেক বড় একটা মোটিভেশন, অনেক বড় একটা অনুপ্রেরণা। কারণ রানা, ও এত ছোট একটা ছেলে, ও যে জায়গা থেকে তোমরা হয়তো অনেকেই করছো, যে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ওকে, আসো, শুরু হয়ে গেছে। আমি আচ্ছা, এরপরে দেখো, একদিন একদিন তার পাতানো মেয়ের কাছ থেকে কিছুটা দুধ কথকের জন্য চেয়ে আনেন। এতে কথক কিছুটা বিরক্ত বোধ করে প্রকাশ করে দুধের দাম দিয়ে দেন। পরবর্তীতে কথকের কাছে বিষয়টি ঠিক বলে মনে হয়নি, যা প্রশ্নের উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন, উক্তিটি ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমাদের কিসের জন্য আসতে পারে ভাইয়া এই প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ যারা যারা ধন্যবাদ দিয়েছো। আচ্ছা, ওর একটা ওস্তাদ ছিল, সেটা হলো তাবিব মাহবুব ভাইয়া। তাবিব মাহবুব ভাইয়া এই প্ল্যাটফর্মে আছেন, আপনাদের ক্লাস নেবে তাবিব মাহবুব ভাইয়া, ঠিক আছে? এই আলিমের ক্লাসগুলো কিন্তু তাবিব মাহবুব ভাইয়া নিবে। ভাইয়া হচ্ছে আপনাদের বালাগাত মান্তিক পড়াবে। ভাই কিন্তু দারুন নাজাতের স্টুডেন্ট ছিল, ওর ওস্তাদ, রানার ওস্তাদ তাবিব মাহবুব ভাইয়া, এবং উনি ভালো আরবি পড়াতে পারে। ভাইয়া অলরেডি এখন তাবিব মাহবুব ভাই এখন সৌদি আরব আছেন, উনি লাস্ট উইকে সৌদিতে গেছেন। উনি সৌদিতে যাওয়ার পরেও তোমাদের ক্লাস নেবে, জাস্ট তোমরা একটু উপস্থিত থাকো ভাইয়া। তোমাদের ডেডিকেশন থাকলে তাবিব মাহবুব ভাইয়া
সৌদি আরব থেকেই তোমাদের জন্য ক্লাস নেবে, এবং তোমরা দেখতে পাবা, আজকালের ভিতরে দেখতে পাবা। আমি আগামী সপ্তাহ থেকে কোর্স নামাচ্ছি, তো আমরা সম্পূর্ণ ফ্রিতে, তোমরা দেখতে পাবা। দেখো, এরপরে আসো ভাইয়া, সেটা হলো ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে কিসের জন্য? এইটা হচ্ছে ব্যাখ্যা করো। এইটা এখানে দেওয়া আছে, আমি এটা সময় নেব না। এগুলো হচ্ছে তোমাদের ক্ষয়ের জন্য। এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে, আমি তোমাদের স্লাইড দিয়ে দেবো, তোমরা নিজেরা নিজেরা পড়ে নেবা। আমি তোমাদের এমসিকিউটা সলভ করবো। আসো, সবাই এমসিকিউ সলভ করো। 1 নম্বরের অ্যান্সার করো, ক খ গ ঘ। কি হবে? 1-এর অ্যান্সার করো। 1-এর অ্যান্সার করো সবাই। সবাই 1-এর অ্যান্সার করো তো রে। সবাই 1-এর অ্যান্সার করো। তোমরা কি অ্যান্সার করেছো? পরদিন কলকাতা চলে গেলাম, আহ্বান গল্পে কার সম্পর্কে বলা হয়েছে? আহ্বান গল্পে কে 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 পরদিন কলকাতা চলে গিয়েছিল? কে? এখানে কার কথা বলা হয়েছে? তোমরা একটু ঝটপট লিখে ফেলো তো ভাইয়া। পরদিন কলকাতা চলে গেলাম, এখানে কার কথা বলা হয়েছে রে? এখানে কার কথা বলা হয়েছে? পরদিন কলকাতা চলে গেলাম, এখানে। আচ্ছা, কমেন্টে মেজবাহুল লিখেছে গ, মোহাম্মদ সিয়াম লিখেছে গ, আহমেদ সালা লিখেছে গ, জুবাইর লিখেছে খ। আচ্ছা, ঠিক আছে, শাহিদুল লিখেছে গ, এটা হবে গ। লেখক, লেখক চলে গিয়েছিল, লেখক পরের দিন কলকাতায় চলে গিয়েছিল। যারা যারা গ দিয়েছো তোমাদেরকে ধন্যবাদ। আহ্বান গল্পে বুড়ির কাছ থেকে কি পেত? আহ্বান গল্পে লেখক বুড়ির কাছ থেকে কি পেত? আহ্বান গল্পে লেখক বুড়ির কাছ থেকে কি কি পেত? এইটা তোমরা কমেন্ট বক্সে লেখো। আহ্বান গল্পে লেখক বুড়ির কাছ থেকে কি কি পেত? আহ্বান গল্পে লেখক বুড়ির কাছ থেকে কি কি পেত? এটা কমেন্ট বক্সে লিখতেছো তোমরা? হ্যাঁ, ঝটপট লিখে ফেলো তো ভাইয়া। আহ্বান গল্পে লেখক বুড়ির কাছ থেকে কি কি পেত? আহ্বান গল্পে লেখক বুড়ির কাছ থেকে কি কি পেত? তোমরা লেখো না কেন? বেল কি পেত? দেখো তো, ক হবে না। ক হবে না কেন? কারণ বেল পেত না, চাপা কলা পেত না। লেবু পেত, আম পেত, কুমড়ো পেত, তাই না? লেবু, আম, কুমড়ো। আর কি পেত রে? আর কি পেত? দুইয়ের কি? দুইয়ের খ দিয়েছো তোমরা সবাই? দুইয়ের খ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিসবাহুল আলম দিয়েছে খ, নাসরুল্লাহ হাসান দিয়েছে খ, আহমেদ সালা দিয়েছে খ, মিগদাদ দিয়েছে খ, শাহিদুর রহমান দিয়েছে খ, তাসফিয়া তাহসিন দিয়েছে খ, মনির হোসেন দিয়েছে খ। সবাইকে ধন্যবাদ। এটা হবে খ। এটা কেন হবে না? কারণ কাঁঠাল পেত না, কাঁঠাল গাছতলা ছিল, লাউও পেত না। তাহলে ঘ হবে না কেন? লাউ ছিল না, গ হবে না, কাঁঠাল ছিল না, এবং ক হবে না কিসের জন্য? বেল পেত না। এরপরে আসো তোমরা এই 1 নাম্বারটা করো। আবার একটা 1 নাম্বার আছে, এই 1 নাম্বারটা তোমরা করো। 1-এর কি হবে রে? 1-এর কি হবে? আহ্বান গল্পে গল্প কথকের কাছে ও মোর গোপাল, ও গোপাল আমার, তোর জন্য নিয়ে এলাম রে, কি অর্থ ধারণ করে? কি অর্থ ধারণ করে? এই 1 নাম্বারটা তোমরা সবাই অ্যান্সার করো। 1-এর এখানে কি একটি স্নেহ শান্তির সম্বোধন, স্নেহ আদর অধিকারের, নাকি গভীর ও স্নেহর ঘনিষ্ঠ আদরের সম্বোধন? কোনটা হবে রে? এই, কোনটা হবে? কোনটা হবে? তোমরা সবাই সবাই নতুন 1-এর অ্যান্সার করো। নতুন 1-এর অ্যান্সার করো। অ্যান্সার করেছো তোমরা? অ্যান্সার করেছো? এখানে কি প্রকাশ পেয়েছে? আচ্ছা, যারা যারা অ্যান্সার করেছো তারা অলরেডি 2-এরটা শুরু করে দাও। এইখানে যেটা হবে সেইটা হলো, আমি তোমাদেরকে বলতেছি। আচ্ছা দাঁড়াও, এইখানে ভাইয়া এটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। এখানে কিন্তু খ হবে, একটি ঘনিষ্ঠ আদর বুঝিয়েছে, একটি ঘনিষ্ঠ আদর বুঝিয়েছে। আমি তো খ দিয়ে দিয়েছি। এবার 2 নাম্বারটা দেখো, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান একটি কি? এটা আমি শুরুতে পড়িয়েছি। 2 আমি শুরুতে পড়িয়েছি রে, 2 আমি শুরুতে পড়িয়েছি। এখানে 2 আমি শুরুতে পড়িয়েছি, 2 শুরুতে পড়িয়েছি। সেটা হলো উদার মানবিক সম্পর্কের গল্প। উদার মানবিক সম্পর্কের গল্প, এটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প। উদার
মানবিক সম্পর্কের গল্প। দাও বাবা তুমি দাও। আহ্বান গল্পের এই উক্তিটি কার? আহ্বান গল্পের এই উক্তিটি হলো দাও বাবা দাও। এই উক্তিটি কে করেছিল? বুড়ির কবরে মাটি দেওয়ার সময় বলেছিল যে দাও বাবা দাও, তুমিও দাও। এই কথাটি বলেছিল হলো আমাদের শুকুর মিয়া। তাহলে কে বলেছিল? তোমরা কমেন্টে লিখতেছো না কেন? 3 অ্যান্সার করো। 3 3 3 3 কি হবে রে? 3 কি হবে? 3 হবে শুকুর মিয়া। 3 কি হবে? 3 হবে শুকুর মিয়া। তোমরা কি চাও না যে আমরা মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি ভাইয়া? তাহলে তোমাদের তো হেল্প করতে হবে। 3 কি হবে? শুকুর মিয়া। 3 কি হবে? শুকুর মিয়া। 4 নাম্বারটা অ্যান্সার করো। 4 নাম্বারটা অ্যান্সার করো। পুনরায় গ্রামে এলাম। পুনরায় গ্রামে এলাম 1 মাস পরে। এই 4 নাম্বারটা অ্যান্সার করো। পুনরায় গ্রামে এলাম 1 মাস পরে, মানে কত মাস পরে? 1 মাস পরে। কোন মাসের শেষে? কোন মাসের শেষে? শূন্যস্থানের নিচের কোন শব্দটি হবে? নিচের কোন শব্দটি হবে? 4 এর অ্যান্সার করো। 4 অ্যান্সার করো। 4 4 4। তোমরা সবাই 4 এর অ্যান্সার করো। 4 এর অ্যান্সার করো। 4 এর অ্যান্সার করো। আশ্বিন মাসে হবে। তাহলে প্রথমবার ছিল কোনো একটা ছুটিতে, দ্বিতীয়বার ছিল জ্যৈষ্ঠ, তৃতীয়বার ছিল কি 5 6 5 6 5 6। তাহলে 5 6 মাস শেষে, মানে আশ্বিকের শেষে এলাম মাস পরে 5 6। তাহলে 5 6 মাস পরে আশ্বিন মাসের শেষে এসেছিল 4 নাম্বারটা। 5 নাম্বারটা অ্যান্সার করো। আহ্বান গল্পের বুড়ি কে? এই পাশের কি হবে রে? পাশের কি হবে? পাশের কি হবে? দুষ্টগুলো কমেন্ট করো রে। পাশের কি হবে? পাস 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 পাস। পাশের কি হবে? পাঁচের কি হবে? পাঁচের কি হবে? পাশের হবে বুড়ি কে ছিলেন? জমির করাতির স্ত্রী, ছমির করাতির স্ত্রী, জমির করাতির স্ত্রী, নাকি ছাবির করাতির স্ত্রী, নাকি জাবির করাতির স্ত্রী? কি হবে রে? জমির করাতির স্ত্রী হবে। পাশের যারা যারা গ দিয়েছো তোমাদেরকে থ্যাংক ইউ। পাশের গ দিয়েছে কে কে? দেখো পাশের গ দিয়েছে আহমেদ, আব্দুল্লাহ আল জুবাইর, নাসরুল্লাহ হাসান, এইসএম আহমেদ সালে, শাহিদুর রহমান 4 এর গ দিয়েছে, নুসরাত জাহান দিয়েছে গ, আব্দুল্লাহ আল জুবাইর দিয়েছে থ্যাংক ইউ মনির হোসেন। ওকে, এরপরে আসো। আহ্বান গল্পে বুড়িকে কোথায় কবর দেওয়া হয়েছিল? আহ্বান গল্পের বুড়িকে কোথায় কবর দেওয়া হয়েছিল? এটা অ্যান্সার করো। প্রাচীন গাছের তলে, নাকি মাকাল গাছ তলে, বন ঝোপে, নাকি মাঠের শেষে? আহ্বান গল্পের বুড়িকে কোথায় কবর দেওয়া হয়েছিল? আহ্বান গল্পের বুড়িকে কবর দেওয়া হয়েছিল তিত্তিরাজ গাছের নিচে। কি গাছের নিচে? তিত্তিরাজ গাছের নিচে। আর তিত্তিরাজ কি ছিল? তিত্তিরাজ তো ছিল একটি প্রাচীন গাছ। তাহলে যদি প্রশ্ন হয়েছে, দেখো কতটা পেঁচিয়ে প্রশ্ন হয়েছে। এখানে কিন্তু ডিরেক্ট যদি দিত যে তিত্তিরাজ গাছের নিচে, তোমরা হয়তো এটা পেরে যেতা। বাট যারা একটু ডিপলি পড়ছো, একটু বিশ্লেষণ করে করে পড়ছো, তারা কিন্তু এটা খুব সহজে পারবা। কারণ প্রাচীন গাছের তিলে তিত্তিরাজ একটি প্রাচীন গাছ। তাহলে কি হবে? তিত্তিরাজ গাছের নিচে, অর্থাৎ প্রাচীন একটি গাছের তলায় বুড়িকে কবর দেওয়া হয়েছিল। এবং যখন কবর দেয় তখন লেখক এসেছিল, লেখককে বলেছিল যে ওমর গোপাল, ওমর গোপাল, গোপালকে যেন একটু বলে গিয়েছিল যে আমার এই কাফনটা যেন গোপাল কিনে দেয়। তাহলে বুড়ির নাচ জামাই লেখককে বলেছিল যে আপনার কাছে কাফনের কাপড় চেয়েছিল। লেখক যখন কাপড়ের কাপড় কিনে দিল এবং কবরের সময় গেল, তখন শুকুর মিয়া কি বলেছিল? শুকুর মিয়া বলেছিল বাবা দাও দাও, তুমিও 4টা বাটি দাও। কেন বলেছিল? যে বুড়ি তোমাকে বড়ই স্নেহ করিত। এর পরে আসেন 7 নাম্বারটা অ্যান্সার করেন। আহ্বান গল্পে বুড়িকে কে মা বলে ডাকতো? আহ্বান গল্পের বুড়িকে কে মা বলে ডাকতো? আহ্বান গল্পের বুড়িকে দেখেন 8 নাম্বারে চলে গেছে স্মার্ট। এই স্মার্টটা কে? এই স্মার্টটা হচ্ছে মনির হাসান। 7 খ লিখেছে আহমেদ আল সালাহ, মোহাম্মদ মিকদাদ লিখেছে 7 খ। দেখেন এই ক্লাসগুলো অনলি ফর আলিম স্টুডেন্ট এন্ড যারা এইচএসসি থেকে ফুল সিলেবাসটা পড়তে চাচ্ছে। এটা কিন্তু এইচএসসি সিলেবাসে আছে, ফুল সিলেবাসে, শর্ট সিলেবাসে না এই টপিকটা। এবং তারা অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাচ্ছে। আমরা কিন্তু শুধু অনলি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করাচ্ছি, তাই না? দেখেন তাহলে আহ্বান গল্পে বুড়িকে কে মা বলে ডাকতো? কে? হাজরা বেটার বউ। যারা যারা খ দিয়েছেন তোমাদের সবাইকে ধন্যবাদ। নাসরুল হাসান 8 এর গ দিয়েছে, 8 এর গ। তাহলে কোন উপন্যাস গুচ্ছ? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। কোন উপন্যাসগুলো? কোন উপন্যাসগুলো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। দেখেন দেখেন এই যে আরণ্যক, পথের পাঁচালী, ইছামতি, এগুলো কার? এগুলো সব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের।
বন্দ্যোপাধ্যায়ের। আমরা এর পরেরটাতে যাই। এবার আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত এই গল্প থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত আহ্বান গল্প থেকে যেই প্রশ্নগুলো হয়েছে সেটা হলো, কোন উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নয়? আরণ্যক, পথের পাঁচালী, কাজল নাকি ইছামতি? আমরা কি জানি? আমরা কি জানি? লেখেন তো কোনটা নয় কোনটা নয়, সেটা আপনারা অ্যান্সার করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটি। এটার এটার রাইট অ্যান্সার হবে কি? রাইট অ্যান্সার হবে গ। কারণ কাজল নামে লেখকের কোনো গল্প নেই, উপন্যাস নেই। আরণ্যক আছে, পথের পাঁচালী আছে, ইছামতি আছে। তাহলে রাইট অ্যান্সার কি? কাজল নামে কোনো নেই। এবার 2 নাম্বারটা অ্যান্সার করেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেশায় কি ছিলেন? উনি তো স্কুলে কাজ করতেন, তাহলে উনি কি পত্রিকা সম্পাদক হতে পারবেন রে? উনি কি ডাক্তার হতে পারবেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেশায় কি ছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেশায় কি ছিলেন? পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেশায় কি ছিলেন? পেশায় কি ছিলেন? সবাই কমেন্ট বক্সে লিখতেছেন, কমেন্ট বক্সে লিখতেছেন। এই যে মোহাম্মদ সিয়াম ভুইয়া, তাসফিয়া তাহসিন, স্নিগ্ধা, সাবরিন, নাসরুল্লাহ হাসান, সবাই লিখতেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিয়াম ভুইয়া, সবাইকে ধন্যবাদ। এরপরে দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করেছে কে জানেন? এই সত্যজিৎ রায়। তিনি একটা চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং সেই চলচ্চিত্রের জন্য উনি অস্কার পুরস্কার পেয়েছেন। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী অবলম্বনে চলচ্চিত্র বানিয়েছেন কে? সত্যজিৎ রায়। এবার আসেন, বুড়ির কাফনের কাপড় নিতে এসেছিল কে? কাফনের কাপড় নিতে এসেছিল কে? এই টাউট না জামাই, যে বুড়ির কোনো খোঁজ খবর নেয় না, বুড়িকে ভাত দেয় না, বুড়িকে কাপড় দেয় না, বুড়ির কোনো প্রয়োজন পূরণ করে না। কিন্তু যখন বুড়ি মারা গেল, তখন লেখকের কাছে গিয়ে বলল যে বাবু মশাই, না, আমার নানি তো এরকম বেঁচে থাকা অবস্থায় দাদি তো আপনার কাছে চেয়ে গিয়েছিল যে আপনি যেন তার মৃত্যুর পর একটু কাফনের কাপড় কিনে দেন। তাহলে বুড়ির নাচ জামাই এসেছিল কি? বুড়ির কাফনের কাপড় নিতে লেখকের কাছে। আহ্বান গল্পে বুড়ির স্বামী কি করতো? এইটা আনসার করো তো। এটা খুবই সহজ রে। দেখছো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আহ্বান গল্পে বুড়ির স্বামী কি করতো? করাতের কাজ করতো, করাতের কাজ। আমরা এগুলো প্র্যাকটিস করে ফেলতেছি। এরপর আসো, গোপালেরা ধান, গোয়াল ভরা গরু, আচ্ছা গোলা ভরা ঘান, গোয়াল ভরা গরু বলতে কোন সময়ের কথা বোঝানো হয়েছে? কোন সময়ের কথা বোঝানো হয়েছে? যখন কি ছিল? গোলা ভরা ধান ছিল, গোলা ভরা ধান ছিল। আচ্ছা, এইটা হচ্ছে যখন দেশে কোনো অভাব ছিল না, যখন দেশে কোনো অভাব ছিল না। এরপরে আসো, পাঠ্যসূচিভুক্ত আহ্বান গল্পের বুড়ির স্বামীর নাম কি? এই বুড়ির স্বামীর নাম কি? এটা সবাই লেখো তো, এটা সবাই লেখো। বুড়ির স্বামীর নাম কি? একাধিকবার পড়াইছি, কতবার যে আজকের ক্লাসে একটা টপিক তোমাদেরকে আমি পড়িয়েছি। এরপরে যদি তোমরা না পারো তাহলে কিন্তু তোমরা এইচএসসি আলিমে অনেক খারাপ করবা। কারণ আলিমে কিন্তু এই জায়গাটা থেকে আশা করি তোমরা একটা ভালো একটা অ্যান্সার কমন পাবা। তাহলে আহ্বান গল্পের বুড়ির স্বামীর নাম কি ভাইয়া? তোমরা সবাই লিখতেছো? বুড়ির স্বামীর নাম কি লিখতেছো রে? বুড়ির স্বামীর নাম ছিল কি? লেখো তো সবাই। জমির করাতে, উনি করাতের কাজ করতেন। অপরাজিত উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপরাজিত উপন্যাসটি, এইটা তোমরা 4 নাম্বারটা অ্যান্সার করো। অপরাজিত উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। কোথায় রে? প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়, প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। আহ্বান গল্পে কোন ভাববস্তু প্রতিফলিত হয়েছে? এখানে দেখো তো কি প্রকাশিত। এখানে কি রক্ষণশীলতা দেখানো হয়েছে, ধর্ম অন্ধতা দেখানো হয়েছে, সাম্প্রদায়িক ভেদাভেদ দেখানো হয়েছে, নাকি উদার মানবিকতা দেখানো হয়েছে? তোমরা সবাই কমেন্ট বক্সে লেখো তো ঝটপট, ঝটপট লেখো তো। 3-এর কি হবে? ঘ হবে নাকি গ হবে? কোনটা? উদার মানবিকতা, উদার মানবিকতা, উদার মানবিকতা নাকি সাম্প্রদায়িক ভেদাভেদ, কোনটা বোঝানো হয়েছে? এরপরে আসো, 5-এর অ্যান্সার করো, 5-এর অ্যান্সার করো। কি বোঝানো হয়েছে 5-এ? উদার মানবিকতা। এরপরে আসো, আহ্বান গল্পে বৃদ্ধা পরদিন কথকের বাড়িতে হাজির হয়েছিল কেন? বৃদ্ধা পরদিন কথকের বাড়ি হাজির হয়েছিল কেন রে? কিসের জন্য বলো তো? ক খ গ ঘ। ক খ গ ঘ। ক খ গ ঘ। কি হবে রে? এখানে হবে হলো টাকা চাইতে। না, টাকা চাইতে তো আসে নাই, অভ্যাসবশতও না,
অভাব জানাতেও আসে নাই, বুড়ির কি অভাব ছিল? এসেছে কিসের জন্য? স্নেহবশত। তাহলে বুড়ি পরদিন, ঠিক তার পরের দিন কেন এসেছিল? আহ্বান গল্পে বৃদ্ধা পরের দিন কথকের বাড়িতে হাজির হয়েছিল স্নেহবশত। স্নেহবশত পরের দিন হাজির হয়েছিল। কতকাল পরে বাবা মনে পড়লো দেশের কথা। আহ্বান গল্পে এ উক্তি কে করেছিলেন? জাস্ট কয়েকটা এমসিকিউ আছে, দেখো আমি চিল্লাচ্ছি তো আমার প্রবলেম হচ্ছে, তোমাদের তো প্রবলেম হচ্ছে না। দেখো এই কয়টা সলভ করে যাও, তুমি আলিমে একটা ভালো মার্ক কমন পাবা, অ্যাডমিশন টেস্টে কমন পাবা, একটা ভালো ভার্সিটিতে চান্স পাবা। জাস্ট একটু দেখো, ক্লাসটা একটু শুনতে থাকো জাস্ট, আর কমেন্ট করো। এরপরেরটা, আচ্ছা এইটা তোমরা পারো বুঝছো, সব ঝটপট অ্যান্সার করো। যেমন এই যে আহ্বান গল্পে বুড়ি কে? বুড়ি কে বলো তো? জমির করাতের স্ত্রী। আহ্বান ছোট গল্পে তিত্তিরাজ কি ছিল? এই অ্যান্সারটা করো তোমরা, আমি তোমাদের কাছে এই অ্যান্সারটা জানতে চাই। আহ্বান গল্প ছোট গল্পে তিত্তিরাজ কি ছিল? তিত্তিরাজ কি ছিল? এই অ্যান্সারটা আমি তোমাদের কাছে দেখতে চাই, সবার কমেন্ট দেখতে চাই। তিত্তিরাজ কি ছিল আহ্বান গল্পে? আহ্বান গল্পে তিত্তিরাজ কি ছিল বলো তো? আমি একটু সবার কমেন্ট দেখতে চাই এটাতে। আহ্বান গল্পের তিত্তিরাজ কি? ক, খ, গ, ঘ কোনটা হবে? জাস্ট নাম্বারটা লেখো, এটা লিখতে এতক্ষণ লাগে রে? এটা হচ্ছে কি হবে? গ হবে। এক ধরনের গাছ ছিল, সবার আগে লিখেছে কে? নাসরুল আল হাসান লিখেছে গ, তাসফিয়া তাহসিন লিখেছে ক, মেজবাহুল ইসলাম লিখেছে গ, মনির হোসেন লিখেছে খ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তোমরা যারা যারা লিখেছো, শাহিদুল লিখেছে ক, স্নিগ্ধা সাবরিন লিখেছে ক। আচ্ছা তোমাদের সবাইকে ধন্যবাদ। নাসরুল্লাহ, এবার তোমরা 2 নাম্বার অ্যান্সার করো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত যুগল উপন্যাস কোনটি? যুগল উপন্যাস কোনটি? যুগল উপন্যাস মানে আমি একটু বুঝিয়ে দেই, হ্যাঁ তোমরা এর ভিতর নিজেরা পারলে অ্যান্সার করো, সেটা হলো এইটা হবে। তোমরা যেহেতু এটা আমি পড়াইনি তাই আগেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে এইটা। অর্থাৎ দুটোই সেম, মানে এটার সিকুয়াল বের করছে কি, মানে পথের পাঁচালীর সেকেন্ড পর্ব হচ্ছে অপরাজিত। মানে তোমরা পথের পাঁচালীটা পড়বা, অসাধারণ একটা উপন্যাস। তাহলে এর দ্বিতীয় পার্টটা কি? এর দ্বিতীয় পার্টটা হচ্ছে অপরাজিত। এরপরে আসো, বিভূতিভূষণের কোন উপন্যাসটি চলচ্চিত্রায়ন এখনো হয়নি? কোন কোন উপন্যাসটির চলচ্চিত্রায়ন এখনো হয়নি? দেখো পথের পাঁচালীর হয়ে গেছে, অপরাজিত হয়ে গেছে, ওই দুটো থেকে কোনটির হয়নি? তোমরা অ্যান্সার করো। সেটা হলো ইছামতি। তোমরা কি অ্যান্সার করছো রে? ইছামতি হবে, কারণ ইছামতির এখনো কোনো মুভি বানানো হয়নি, চলচ্চিত্র করা হয়নি। ইছামতির এখনো কোনো চলচ্চিত্র করা হয়নি, মুভি করা হয়নি ইছামতির। তাছাড়া বাকি সবগুলোর চলচ্চিত্র করা হয়েছে। আরণ্যক উপন্যাসটি কার লেখা? আরণ্যক উপন্যাসটি কার হবে রে? অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হবে। অবশ্যই। এই দেখো তোমরা একটা ঝটপট কাজ করবা, জাস্ট নাম্বার লিখবা, ক খ গ ঘ লিখে দিবা। যেমন তোমার কি পুরোটা লিখতে হবে, নাম লিখতে হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? নো, তুমি জাস্ট দেখবা, লিখবা চার, চারের গ, কাজ খালাস। এরপরে আসো, আহ্বান গল্পে বুড়ি লেখকের জন্য কি এনেছিলেন? আহ্বান গল্পে বুড়ি লেখকের জন্য কি এনেছিলেন? এনেছিল তো অনেক কিছুই রে। এই দেখো, কলা এনেছিল, আম এনেছিল, লিচি এনেছিল, নাকি কমলা এনেছিল? কি এনেছিল বলো তো? এখানে 4টা আছে, যে কোনো একটা হবে। আহ্বান গল্পে লেখকের জন্য কি এনেছিল? আহ্বান গল্পে লেখকের জন্য বুড়ি কি এনেছিল? এখানে আমটা হবে ভাইয়া, কলা হবে না কেন? কলা হবে না কারণ কাঁচকলা এনেছিল, মূল কলা তো আনেনি রে। তার লেখকের জন্য কি এনেছিল? কাঁচকলা এনেছিল। এরপরে আসো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গদ্যের ধরন কেমন? এর গদ্যের ধরন কেমন বলতো? চিত্রাত্মক। কেমন হবে? চিত্রাত্মক। আমি শুরুতেই তোমাদেরকে পড়িয়েছিলাম। এরপরে 2 নম্বরে আসে, এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। 2 নম্বর, আহ্বান গল্পে বুড়ি গল্প কথককে কি নামে ডাকতো? 2-এর অ্যান্সার করো তো। আহ্বান গল্পে, এগুলো আমি তোমাদের অনেকবার লেখাইছি, বাট বারে বারে লেখাইতে লেখাইতে তোমাদের ভিতরে একদম বসে যাবে। হো, তাহলে আমি সবগুলো পড়াবো না, যেমন এরপরে অনেক ভার্সিটি আছে, এগুলো পড়াবো না, আমি ডিরেক্ট নিচে চলে যাব, একদম নিচে চলে যাব। তাহলে আহ্বান গল্পে কথকের সহপাঠী কে ছিল? আহ্বান গল্পে, আচ্ছা এইটা 2-এর হবে গ। 2-এর কি হবে? 2-এর হবে গ। এখানে গোপাল বলে ডাকতো। 2-এর কি হবে রে? 2-এর কি হবে? 2-এর হবে গ। গোপাল বলে ডাকতো, বলতো ওমর গোপাল, ওমর গোপাল। এটা লেখক ভালোবেসে আদর করে ডাকতো গোপাল বলে।
এরপরে আসো, আহ্বান গল্পে কথকের সহপাঠীর নাম কি? তিনের কি হবে দেখো তো, সহপাঠীর নামটা দেখো তো তোমরা, তিনের কি হবে আহ্বান গল্পে? আহ্বান গল্পে কি হবে এটা বলো তো, তিনের? আচ্ছা, আবেদ আলী দিয়েছো গ, ঠিক আছে, থ্যাংক ইউ, এটা আবেদ আলী হবে। তাহলে তিনের কি হবে? তিনের হবে গ, আবেদ আলী হবে। আগে সামান্য মাইনে পায়, আগে সামান্য মাইনে পায়, এই মাইনে পেয়ে কি করে? এটা কোন গল্পের অংশ? এই আহ্বান গল্পে লেখক বলেছিল যে আমি তো কলকাতায় শিক্ষকতা করি, সামান্য কিছু মাইনে পাই, তা দিয়ে কিভাবে চলে? আচ্ছা, আহ্বান গল্পে পরশু সর্দারের বইয়ের নাম কি বলো তো? এটা সবাইকে কমেন্ট করতে হবে। পরশু সর্দারের বইয়ের নাম কি? আমি এইটা নিয়ে সবার কমেন্ট চাই, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বারটার অ্যান্সার আমি সবার থেকে দেখতে চাই রে। 5 নাম্বারের অ্যান্সার কি হবে? পরশু সর্দারের বইয়ের নাম কি? কাদম্বরী, দিগম্বরী, উষা নাকি মালিনী? পরশু সর্দারের বইয়ের নাম কি? আমি সবার কমেন্ট দেখতে চাই। পরশু সর্দারের বইয়ের নাম কি? পরশু সর্দারের ওয়াইফ, ওয়াইফ মানে স্ত্রী, তার বইয়ের নাম কি? পরশু সর্দারের বইয়ের নাম হচ্ছে পাঁচের 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 খ দিয়েছে হচ্ছে আব্দুল আল জুবায়ের, নাসরুল হাসান লিখেছে খ, মিসবাহুল ইসলাম লিখেছে খ, ওকে, মোহাম্মদ সিয়াম ভুইয়া লিখেছে খ, তা মিকদাদ লিখেছে খ। আচ্ছা, এর ভিতরে আবার মনির হোসেন লিখেছে 4-এর খ। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা ঝটপট লিখতেছো। তোমরা কয়েক লক্ষ শিক্ষার্থীর থেকে এগিয়ে আছো। অনেকে আছে যারা পড়তেছে না, এই করতেছে না, তোমরা তাদের চেয়ে অনেক এগিয়ে আছো, আলহামদুলিল্লাহ। এই জন্য নিজের প্রতি শুকরিয়া বোধ রাখবা যে অনেক ভালো আছো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালের কত তারিখে মারা যায়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালের কত তারিখ? আমি কিন্তু শুরুতে বলছিলাম, মনে আছে রে, শুরুতে বলেছিলাম তিনি কত তারিখে মারা যায়। তোমরা সবাই কমেন্ট বক্সে লেখো, সেপ্টেম্বরের কত তারিখ? সেপ্টেম্বরের কত তারিখে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মারা যায়? তোমরা সবাই ক্লাসের মাঝে একটা রিয়েক্ট দিয়ে দাও তো, সবাই একটু রিয়াক্ট দিয়ে দাও। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত তারিখে মারা যান? কত তারিখে মারা যান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? মারা যান 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর, তাই না রে? 1 সেপ্টেম্বর তো, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, সাইদুর বলছে দিগম্বরী, দিগম্বরী, ঠিক আছে, তার নাম তো হলো দিগম্বরী। তাহলে পাশের অ্যান্সার হবে দিগম্বরী খ। যারা যারা খ দিয়েছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে এই যে একে আবার আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এটা আমি আর তোমাদের সলভ করাবো না, এটা সলভ করাবো না। একদম নিচে চলে যায়, আরো নিচে চলে যায়, আরো নিচে চলে যায়। এই বিসিএস এর দু একটা প্রশ্ন দেখাবো রে। বিসিএস এর প্রশ্ন দেখাবো, তোমরা কি দেখবা? তোমাদের কি এনার্জি আছে রে বিসিএস এর প্রশ্ন দেখার মতো? মানে বিসিএস এ তোমাদের এই প্রশ্ন থেকে, এই টপিক থেকে প্রশ্ন হয়, আহ্বান গল্প থেকে বিসিএস এর মতো জায়গাতেও প্রশ্ন হয়। তোমরা তো মানে ক্লান্ত। কয়টা প্রশ্ন আছে দেখি তো আমি। শেষ, এটাই শেষ। হা, শেষ হয়ে গেছে। আচ্ছা, এই 17টা প্রশ্ন শেষ, এরপরে আর পড়াবো না। অনেক প্রশ্ন আছে তো, সবগুলো পড়ানোর টাইম নাই রে ভাই, ক্ষুধা লেগে গেছে। এই এইচএসসি এর গুলো একটু সলভ করা। আচ্ছা, মানে এইচএসসি তে যেগুলো আসে আলিমে সেগুলোই আসে। মানে এর আগে এটা তো এইচএসসি স্কুল বোর্ডে আছে, স্কুল বোর্ডে এইচএসসি তে যে এমসিকিউ গুলো হয়েছে এইচএসসি তে, সেই এমসিকিউ গুলো শুধু একটু সলভ করায়, ওকে? তাহলেই তোমাদের হয়ে যাবে। আমি কি এই কয়টা সলভ করাবো? এইচএসসি এর প্রশ্ন কয়টা সলভ করাবো? তোমরা কি বলো বলো তো? এইচএসসি এর কয়টা সলভ করাবো দেখাবো? তোমরা একটু ইয়েস অর নো বলো। তোমরা যদি বলো ভাইয়া নো, শেষ করে দেন, শেষ করে দিব। এই কয়টা এমসিকিউ দেখাতে আমার সর্বোচ্চ 3-4 মিনিট লাগবে, হাইস্ট 3 থেকে 4 মিনিট। তোমরা বললে আমি এমসিকিউ কয়টা দেখাবো। তোমরা কমেন্ট করো, আমি একটু পানি খেয়ে নেই। দেখাবো? আচ্ছা, সিএম ভুইয়া বলেছে ইয়েস, মিসবাহুল ইসলাম বলেছে করান। ওকে, দেখাই। কারণ যেহেতু এটা এইচএসসি, এটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এইচএসসি আলিম অনেকটাই সিমিলার, সবকিছু কমন। তাহলে আহ্বান গল্পে বর্ণনাকারীর জন্য বুড়ির চাটাই বোনার কারণ কি? বুড়ি তার জন্য একটি চাটা, একটি মাদুর বুনেছিল খেজুর পাতা দিয়ে। কেন বুনেছিল দেখো তো? ক, খ, গ, ঘ, ক, খ, গ, ঘ, কোনটা রাইট অ্যান্সার হবে? কোনটা রাইট অ্যান্সার হবে? একের গ লিখেছে কে? একের গ লিখেছে নাসরুল্লাহ হাসান, মিসবাহুল ইসলাম। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদেরকে। বর্ণনাকারীর প্রতি বুড়ির যে সন্তানের মতো স্নেহ, বুড়ির যে
সন্তান তুল্য স্নেহ, সেই স্নেহর জন্য লিখেছিল। এরপরে আসো, আহ্বান গল্পে বুড়িকে কে মা বলে সম্বোধন করত? আহ্বান গল্পে বুড়িকে কে মা বলে সম্বোধন করত? হ্যাঁ, আহ্বান গল্পে বুড়িকে কে মা বলে সম্বোধন করত? এরপরে দেখো, আমি লিঙ্কটা আবার একটু দিয়ে দিলাম, যদি আর 5-7 মিনিট আছে। দেখো, আহ্বান গল্পে বুড়িকে মা বলে ডাকতো কে? হাজরা বেটার বউ। যারা যারা দিয়েছো থ্যাংক ইউ। 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বারটা তোমরা দিয়েছো রে, এই দিয়েছো তোমরা, দিয়েছো। 3 নাম্বারটা হলো আহ্বান গল্পে ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে, এটা কি? এইটা হলো, এইটা হলো, এটা হলো কি, নড়ি নাকি চাটাই বলো তো? তিনের তিনের কি হবে? তিনের কি হবে? তিনের কি হবে? তিনের কি হবে? তিনের ওখানা ভেঙে যাচ্ছে, সেটা হচ্ছে চাটাই। চাটাইটা পুরাতন হয়ে ভেঙে যাচ্ছে। 4 নাম্বারটা অ্যান্সার করো। আহ্বান গল্পে গল্পকথককে কে প্রথম বুড়ির মৃত্যু সংবাদ দিয়েছিল? আহ্বান গল্পে এই গল্পকথক কার মাধ্যমে সে গ্রামে প্রবেশ করতেছিল? কার কাছ থেকে সে জানতে পারলো যে বুড়ি মারা গেছে? এই বুড়ির মৃত্যু সংবাদ কার মাধ্যমে জেনেছিল রে? জেনেছিল এই এই দিগম্বরীর মাধ্যমে, তাই না? দিগম্বরীর মাধ্যমে জেনেছিল যে ওই বুড়ি যে আর বেঁচে নেই গো, বুড়ি মারা গেছে। বুড়ি কাকে তার কাফনের কাপড় কিনে দিতে অনুরোধ করেছিল? কাকে? বুড়ি কাকে তার কাফনের কাপড় কিনে দিতে অনুরোধ করেছিল? বুড়ি কাকে তার কাফনের কাপড় কিনে দিতে অনুরোধ করেছিল? বুড়ি কাকে তার কাফনের কাপড় কিনে দিতে অনুরোধ করেছিল? সেটা হচ্ছে আহ গোপালকে, মানে লেখককে। তাহলে লেখককে কি বলেছিল? যে তুমি আমার কাফনের কাপড় কিনে দিও। গ্রামের ছেলে গ্রামে বাস করবে। আহ্বান গল্পে এ বাক্যে প্রকাশ পেয়েছে কি? এ বাক্যে কি প্রকাশ পেয়েছে? এই খুব দ্রুত 3-4 মিনিটে শেষ করবো, আসর নামাজ পড়তে হবে। আসর নামাজ পড়তে হবে, খুব দ্রুত শেষ করে দেয়। আসো তোমরা, দ্রুত দ্রুত দ্রুত। আমি নেক্সট ক্লাস থেকে কি নেব আমি বুঝতেছি না, যে তোমাদের এত কম উপস্থিত থাকলে আমরা আলাদা পরিশ্রম করতেছি, বাট কেউ ক্লাস করতেছে না, লাভবান হচ্ছে না। 5-10 জনের জন্য ক্লাস না, ওটা একটু ইয়েরই ব্যাপার। দেখো, তাহলে গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এখানে কি প্রকাশ পেয়েছে? এখানে কি অধিকার প্রকাশ পেয়েছে, দায়িত্ববোধ, ভালোবাসা, নাকি আকর্ষণ? গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এটা হচ্ছে 6-এর গ, 6-এর গ, 6-এর গ। এখানে হচ্ছে অধিকার প্রকাশ পেয়েছে, অধিকার। আচ্ছা, আহ্বান গল্পে গোপালকে দেওয়ার জন্য হাজরা বেটার বউ বুড়িকে কি দিয়েছিল? গোপালকে দেওয়ার জন্য হাজরা বেটার বউয়ের কাছ থেকে লেখক কি নিয়ে এসেছিল আহ্বান গল্পে? এটা তোমরা তোমরা 7 নাম্বারটা অ্যান্সার করো, 7 নাম্বারটা অ্যান্সার করো। আহ্বান গল্পে গোপালকে দেওয়ার জন্য হাজরা বেটার বউয়ের কাছে বলেছিল, ও বউ, তুমি শুনছো নাকি? ও যে ঘটি গোয়ালিনীর দুধ নেয়, ঘটি গোয়ালিনীর দুধে তো পানি, অর্ধেকই জল, অর্ধেক দুধ, অর্ধেক জল। তাহলে কি করলো? বললো, হাজরা বেটার বউকে বললো, তুমি একটু আমাকে দুধ এনে দিও আমার গোপালের জন্য। আহ্বান গল্পে কে গল্পকথককে বুড়ির কবরে মাটি দিতে অনুরোধ করেছিল? বলেছিল, দাও বাবা দাও, এ বুড়ি যে তোমাকে বড় স্নেহ করিত। সেটা কে? সেটা হচ্ছে, সেটা হলো এই শুকুর মিয়া। শুকুর মিয়া কি করেছিল? শুকুর মিয়া যখন ওখানে গেল, লেখককে কবরের কাছে গেল, লেখককে বলল, দাও বাবা দাও, তুমিও 4টা মাটি দাও, এ বুড়ি যে তোমাকে বড়ই স্নেহ করিত। এরপরে আসেন, কোন দিক বিবেচনা করে আহ্বান গল্পের নামকরণ করা হয়েছে? অথবা আহ্বান গল্পের নামকরণের ক্ষেত্রে কোন বিষয়টি অধিক 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 গুরুত্ব পেয়েছে বলো? 9-এর কি হবে? ভাববস্তু। অর্থাৎ এই ভাববস্তুটাকে আমি শুরুতে বলেছিলাম যে আহ্বান মানে কাউকে ডাকা। আহ্বান মানে কি? কাউকে ডাকা। এই যে বুড়ি যখন শরৎকালে মারা গেল, তখন লেখক ছিল কলকাতায়। লেখক এই যে মানসিক একটা টান আছে, সে মানসিক টানের জায়গা থেকে লেখককে ডেকেছিল। বুড়ি বুড়ির আত্মা তাকে ডেকে নিয়ে এসেছিল। আচ্ছা, এটা হচ্ছে ভাববাচকের জায়গা থেকে। বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতেন? কেন? পয়সা পাওয়ার লোভে, নিঃসঙ্গতা দূর করতে, অতিথি পরায়ণ বলে, নাকি স্নেহ ভালোবাসার টানে? এটা ক খ গ ঘ, জাস্ট ক খ গ ঘ কি হবে? 10-এর অ্যান্সার করো এভরিওয়ান। আমি সবার কমেন্ট দেখতে চাই, 10-এর কমেন্ট করো।
সবাই সবাই 10-এর কমেন্ট করো। সেটা হলো, বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতেন? বুড়ি কেন যেতেন রে? এই তোমরা কমেন্ট করতেছো না কেন? বুড়ি কেন গোপালের কাছে যেতেন বলো তো? গোপালের কাছে বুড়ি কেন যেতেন? বুড়ি গোপালের কাছে কেন যেতেন? বুড়ি গোপালের কাছে বারবার কেন যেতেন? স্নেহ, ভালোবাসার টানে। থ্যাংক ইউ নাসরুল আল হাসান, মিসবাহুল ইসলাম। তারপরে তোমরা যারা যারা দিয়েছো, এবার তোমরা 11 নাম্বারটা অ্যান্সার করো। 11 11 অ্যান্সার করো। কেন বাবা? পয়সা কেন? বুড়ির এ বক্তব্যে কি ফুটে উঠেছে? বুড়ির এ বক্তব্যে কি ফুটে উঠেছে? বুড়ি বলেছে কেন বাবা? পয়সা কেন? স্নেহ ভালোবাসা ফুটে উঠেছে। বুড়ির প্রতি যে লেখকের স্নেহ ভালোবাসা, সেটি ফুটে উঠেছে। কেন বাবা? পয়সা কেন? আচ্ছা, গোপাল কোন মাসে বুড়ির সঙ্গে হাজরার বউকে দেখেছিলেন? গোপাল কোন মাসে বুড়ির সঙ্গে হাজরার বউকে দেখেছিলেন? এটা অ্যান্সার করো। আর কয়টা আছে? আচ্ছা, এই পেজে শেষ, আর নেই, আর নেই। 12 13 14 15 16 17 এই 6টা এমসিকিউ শেষ। আজকের ক্লাসের এন্ড করে দিচ্ছি আমরা। বলো, সেটা হলো, গোপাল কোন মাসে বুড়ির সাথে হাজরা বেটার বউকে দেখেছিল? 12 নম্বরের কি হবে রে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে হলো জ্যৈষ্ঠ মাসে। তাহলে জ্যৈষ্ঠ মাসে দেখেছিল বুড়িকে, বুড়ির সাথে হাজরা বেটার বউকে। 13 নম্বরটা অ্যান্সার করো। 13 13 আহ্বান গল্পে বর্ণিত বুড়ির স্বামী কি পেশায় ছিলেন? এটা আমি তোমাদেরকে অনেকবার পড়িয়ে ফেলছি। এটা যদি তোমরা না পারো, তাহলে এটা আমার জন্য দুর্ভাগ্য। করাতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান গল্পে যে বিষয়টি ফুটে উঠেছে, সে বিষয়টা কি? উদার মানবিক চেতনা ফুটে উঠেছে। এরপরে হচ্ছে আহ্বান গল্পে বুড়ির বাড়ি থেকে ফিরে আসার সময় গল্পকথক বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এসেছিল, কিসের জন্য? পথ্য ও ফলের জন্য, নাকি পথ্য ওষুধের জন্য, খাদ্য চিকিৎসার জন্য, নাকি চিকিৎসার জন্য? কি হবে? তোমরা 15 নাম্বারটা অ্যান্সার করো। 15 নাম্বারটা অ্যান্সার করো। কিছু পথ্য মানে কিছু কিছু পথ্য মানে ওষুধ এবং কিছু ফলের জন্য লেখক তাকে টাকা দিয়ে এসেছিল কিছু। আহ্বান গল্পে লেখকের নামের শুদ্ধ বানান কোনটি? 16 এবং 17 অ্যান্সার করো। জাস্ট 16 এবং 17 অ্যান্সার করো, আজকের মতো ক্লাস এন্ড। 16 17 কমেন্ট করো, তারপরে ক্লাস এন্ড। 16 17 অ্যান্সার করো, তারপরে ক্লাস এন্ড হবে। 16 17 কমেন্ট করো, ক্লাস এন্ড হবে। 16 17 কমেন্ট করো, ক্লাস এন্ড হবে। 16 17 অ্যান্সার করছো। 16 ক, 16 ক, বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, তারপরে 17 কি হবে বলো তো? 17 17 17। আচ্ছা, 16 ক ঠিক আছে। 16 ক যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে দিয়েছো, থ্যাংক ইউ নাসরুল্লাহ। 17 কি হবে? 17 অ্যান্সার করছো তোমরা? 17 এনিওয়ান? একজনও করো না অ্যান্সার? 17 রাইট অ্যান্সার হবে হলো আবেদ আলী। 17 রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? আবেদ আলী হবে। আচ্ছা, আমরা ক্লাসটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাদের সাথে 30 সেকেন্ড একটু কথা বলি, হ্যাঁ? সেটা হলো, দেখো, ক্লাস শেষ, আজকের মতো ক্লাস শেষ, তোমরা লিভ নিতে পারো। আমি জাস্ট 1 মিনিট কিছু কথা বলি। এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা, এটা জীবনে অনেক বড় একটা রেস। এটা একটা লম্বা দৌড়ের রেস। এইটা হচ্ছে লেগে থাকার রেস। কতজন লেগে থাকতে পারবে তারাই শেষ পর্যন্ত ভালো করতে পারবে। 14 লক্ষ স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দেবে, 2 লক্ষ স্টুডেন্ট এ প্লাস পাবে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট বা প্রথম শ্রেণীর ভার্সিটিগুলোতে চান্স পাবে সর্বোচ্চ তোমার কত পার্সেন্ট? খুবই অল্প সংখ্যক। 14 লক্ষ স্টুডেন্ট থেকে সর্বোচ্চ 15-20 হাজার স্টুডেন্ট যারা তাদের ফার্স্ট চয়েসের ইনস্টিটিউশনে ভর্তি হতে পারবে। অর্থাৎ ঝরে পড়ার হারটা অনেক বড়, টিকে থাকার হারটা অনেক ছোট। 100% স্টুডেন্টের ভিতরে মাত্র 2 থেকে 3% স্টুডেন্ট, 2 থেকে 3% এইচএসসির স্টুডেন্ট তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। অতএব তুমি যদি কখনো দেখো যে একটা গ্রুপে হাজার হাজার স্টুডেন্ট আছে, লাইভ ক্লাস করতেছে কয়েকজন, তুমি সেই কয়েকজনের অন্তর্ভুক্ত, নিজেকে ছোট ভাববা না, নিজেকে বড় ভাববা। মনে রাখবা তুমি খুব ভালো জায়গায় আছো, ভালো পজিশনে আছো। কারণ ওরা ওরা হচ্ছে সেই বাকি 97%-এর ভিতরে, আর তুমি হলো সেই টিকে যাওয়া 3%-এর ভিতরে। অতএব নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো,
চেষ্টা করো, চেষ্টা করে গেলে এই পৃথিবীতে সবই সম্ভব। আমার ঢাকা ইউনিভার্সিটিতে 3.80 পাওয়া, 4 পাওয়া স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আবার আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা 2টা গোল্ডেন এ প্লাস পেয়েও চান্স পায়নি। অতএব ভাইয়া, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো, ইনশাল্লাহ লাইফে অনেক ভালো কিছু করতে পারবা। এইচএসসি আলিম পরীক্ষায় অনেক ভালো কিছু করতে পারবা। আমরা তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণে হেল্প করে যাব, কিন্তু তোমাদের হেল্প করতে হবে কিভাবে? তোমাদের এটা সঠিকভাবে নির্দেশনা মানতে হবে। এই যে আমি আজকে গ্রুপে 400 স্টুডেন্ট, ক্লাস করলো মাত্র কয়েকজন, এটা আমার অনেক খারাপ লাগছে। আমি নেক্সট ডে ক্লাস নিতে পারবো কিনা আমি জানি না, কারণ যদি এখানে অ্যাটলিস্ট 150 স্টুডেন্ট ক্লাস করতো, 200 স্টুডেন্ট ক্লাস করতো, হাফ ক্লাস করতো, আমি আমরা তো ডেডিকেশন নিয়ে ক্লাস নিচ্ছি। আমরা নেক্সট ক্লাস থেকে স্লাইড বানাবো কিনা আমরা তোমাদের গ্রুপে অ্যাক্টিভিটির উপরে সিদ্ধান্ত নেব। কারণ আমি ফ্রিতে তোমাকে এত কিছু দেবো, কিন্তু তুমি যদি ক্লাস না করো, তুমি পরে ভাববা পরে ক্লাস করবো। আমার ক্লাস যদি কেউ নাই করে, এটা করিয়ে তোমার লাভ নাই। সবাই ভালো থাকো, সবাই দোয়া করিও। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে, ভাইয়া আপনার বাসা কি গাজীপুর? না না, আমার বাসা গাজীপুর না। দেখো, আমরা না নেক্সট ডে থেকে তোমাদের জন্য অনেক কিছু করব। আমরা বলেছি যে আমরা তোমাদের জন্য হচ্ছে আহ তোমাদের বালাগাত মান্তিক, তোমাদের ফিকা দ্বিতীয় পত্র, তোমাদের আরবি সেকেন্ড পেপার, যেগুলো কঠিন সাবজেক্ট, এগুলোর উপরে আমি আমার টিম নিয়ে নোট বানাচ্ছি, যেই সাজেশন বানাচ্ছি, নোট বানাচ্ছি, আমরা তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। তুমি বাজার থেকে একটা টেস্ট পেপার কিনতে যাও, তোমাকে কত টাকা খরচ করতে হবে? আর আমি তোমাকে এগুলো পড়াবো। আমি তোমাদের ইসলামের ইতিহাসের উপর ক্লাস আমি নেব, অন্য টিচার না। আমি নিজে স্লাইড বানাচ্ছি, আমি ক্লাস নেব, ইসলামের ইতিহাসের উপর ক্লাস নেব। বালাগাত মান্তিকের জন্য তুমি মাহবুব ভাইয়ের মতো মানুষ ক্লাস নেবে। যে লোকটা একটা কনসার্ট করলে তার 2 ঘন্টার একটা কনসার্টে সে 15 লক্ষ 20 লক্ষ টাকা পাচ্ছে, সেই লোকটা তোমাকে ঘন্টার পরে ঘন্টা এখানে বোর্ডে ফ্রিতে পড়াবে, জাস্ট ফর রেসপন্সিবিলিটি। যে আমি মাদ্রাসা থেকে উঠে আসছি, আজকে ঢাকা ভার্সিটিতে পড়তেছি। তবিব মাহবুব ভাই দারুন নাজার থেকে উঠে আসছে, আমি মিল্লাত থেকে আসছি। আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা বিভিন্ন ঝালকাঠি এনএস থেকে আসছে, চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে উঠে আসছে। আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে আসছে, ঝালকাঠি এনএস থেকে আসছে, বা সিলেট আলিয়া থেকে আসছে। আমাদের অনেক ফ্রেন্ড আছে। তো এই ফ্রেন্ডগুলো, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে আমাদের জুনিয়রদের প্রতি, যে আমরা আমাদের জুনিয়রদের জন্য ভালো কিছু করতে চাই। বাট তোমরা যদি আমাদের ক্লাসগুলো না করো, তোমরা এগুলোকে খামখেয়ালি ভেবে ভাবতেছো ও আচ্ছা এগুলো কিছুই না, ছেড়ে দিলাম, হবে না রে ভাই। তাইলে আমরাও ঠিক আছে, আমরাও আমাদের কি কাজ? আমি একটা কোর্স লঞ্চ করে অন্য জায়গায় পড়ালে আমি একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাচ্ছি। আমি আমার মাদ্রাসা স্টুডেন্টদের প্রতি নিজেদের ভালোবাসার জায়গা থেকে একটা সর্বোচ্চ ভালো সার্ভিস দিতে চাচ্ছি, তারা ক্লাস করতেছে না। যাই হোক, তোমরা ভালো থাকিও ভাইয়া, আমাদের জন্য দোয়া করিও। আহ একজন বলছে যে, ও আচ্ছা আচ্ছা, না আমার বাসা গাজীপুর না। তোমরা তোমরা ক্লাস করো, বুঝছো? তোমরা ক্লাস করো, তোমরা অল্প কিছুজন ক্লাস করলে আমি তোমাদের জন্য ক্লাস নেব, আমি ক্লাস নিয়ে যাব ভাইয়া। তোমরা যদি কয়েকজন স্টুডেন্ট খুব ডেডিকেশন নিয়ে ক্লাস করো, কারণ আমার কথা আমি বলি, আমি মিল্লাতে পড়তাম, আমার বাসায় উত্তরা ছিল, আমি কোনো প্রাইভেট পড়ি নাই। আমার অনেক ফ্রেন্ড আছে যারা উত্তরাতে, কলেজ গেটে, গাজীপুরে তারা ইকোনমিক্সের প্রাইভেট পড়ছে, ইংরেজি প্রাইভেট পড়ছে। আমি নোমান আজকে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া, চট্টগ্রাম ভার্সিটিতে নবম হওয়া, আমার রাজশাহী ভার্সিটি, আমি সবগুলো ভার্সিটির চান্স পাইছি। আমার এই সব কিছুর পিছনে আমি ফ্রি ক্লাস করে এই সব কিছু অর্জন করছি। আমি কোথাও লাখ লাখ টাকা খরচ করে পড়ি নাই, জাস্ট ফ্রি ক্লাস করে আমি এত সবকিছু অর্জন করছি। তো আমার একটা ইচ্ছা আছে, আমার মাদ্রাসায় যে সকল ভাইরা আছে তাদেরকে আমি ফ্রি সর্বোচ্চ সার্ভিস দিয়ে আমি অন্য বিভিন্ন কোর্স সেল করে আমি লাখ লাখ টাকা অর্জন করতেছি। আমি এইচএসসি বাংলার উপর, বিসিএ জব বাংলার উপর আমি একটা কোর্স লঞ্চ করে আমি সেইখানে তোমার 20 লাখ 30 লাখ টাকা পাচ্ছি। তো আমি আলিমের জন্য কোনো টাকা নেবো না, তুমি আলিমের আমার ভাইদের জন্য শুধু ফ্রিতে আমি পড়াবো। বাট ওদেরকে পড়তে হবে, ওদেরকে ক্লাস করতে হবে, ওদেরকে কমেন্ট করতে হবে, ওদেরকে আমি কাজ দেবো, সেই কাজ কমপ্লিট করতে হবে। আমি নিজে ওদেরকে আমার হাতে লেখা আলিমের নোটগুলো দেবো, বাট ওদেরকে এটা কাজ করতে হবে। ওরা যদি ছেড়ে দিয়ে রাখে তাহলে আমাদেরও মোটিভেশনটা নষ্ট হয়ে যাবে। সবাই ভালো থাকিও, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আহ আচ্ছা, নাসরুল্লাহ হাসান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, আমি মাদ্রাসার, হ্যাঁ দারুল উলুম মাদ্রাসা থেকেও আসবে, তোমাদের জন্য অনেক দোয়া করি ভাইয়া। তোমরা প্রত্যেককে জাস্ট আমাদের সাথে লেগে থাকো শেষ পর্যন্ত। এইটা আমার একটা চ্যালেঞ্জ। দেখো, আমি একটা সিক্রেট বিষয় বলি, আমি কিন্তু ইডুকাটুমে এসেছি মাত্র 1 মাস হলো। তো আমি না, এইটা হচ্ছে আমাদের ডিরেক্টর বোর্ডের সাথে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে ভাই, আমি আমার আলিমের জন্য, মাদ্রাসার ছেলেদের জন্য একটা ফ্রি কোর্স লঞ্চ করবো এইচএসসির জন্য, এবং মাদ্রাসার এখানে আমি সমস্ত সাজেশন দেবো, সবকিছু দেবো। আপনি দেখবেন যে ওরা কতটা ডেডিকেশন নিয়ে ক্লাস করে। এইটা আমার
আমি তো এখানকার একজন ডিরেক্টর, আমি পুরো ডিরেক্টর বোর্ডের প্রতি আমি অনেক বড় মুখ করে একটা আশা নিয়ে তাদের কাছে একটা কথা বলেছি যে ভাই ইনশাল্লাহ আমার মাদ্রাসার জুনিয়ররা অনেক ডেডিকেটেড ক্লাসের জন্য ওরা ডেডিকেশনে ক্লাস করবে। আমি ওদের ফ্রিতে আইসিটি ক্লাস দিব, ফ্রিতে অর্থনীতি ক্লাস দিব, ফ্রিতে ইতিহাস ক্লাস দেবো, সব কিছু দেবো। এবং তোমাদের টিচারদের কিন্তু আমাদের ঠিকই পেমেন্ট করতে হচ্ছে। তো যাই হোক, তোমরা শেষ পর্যন্ত থাকিও ভাইয়া, আমরা থেকে যাব। আহ, এই বাইতুল শরফের আছে তো, আমার একজন বলছে ভাইয়া বাইতুল শরফের নাম শুনছেন? বাইতুল শরফের ফ্রেন্ড আছে, আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। চট্টগ্রাম বাইতুল শরফ থেকে আমার ডিপার্টমেন্টে একজন ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে সাকিব আল হাসান। আরো অনেক ফ্রেন্ড আছে ভাইয়া। মাদ্রাসা থেকে অনেক মেধাবী ছেলেরা, বাইতুল শরফ বলো, জামে আহমেদিয়া সুন্নিয়া বলো, তামিরুল মিল্লাত, দারুন নাজাদ, ঝালকাঠি এনএস বা অনেক মাদ্রাসা থেকে অনেক স্টুডেন্টরা চান্স পায়, সিলেট আলিয়া থেকে, তারপরে যে খুলনা দারুল উলুম থেকে, অনেক জায়গা থেকে চান্স পাই। তোমরা একটু নিজের মোটিভেশনটা ধরে রাখো, আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ভালো থাকো সবাই। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। অনেক অনেক শুক্রিয়া। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। যদি তোমাদের মনে হয় ক্লাসগুলো ন্যূনতম উপকৃত হবেন, সবাই যারা এখন আছেন এই 21-22 জন, সবাই একটু আল্লাহর হস্তে ক্লাসটা শেয়ার করে দিন। আমি যদি 2 ঘন্টা না খেয়ে টানা ক্লাস নিতে পারি, চিল্লাইতে পারি, এই একটা ক্যামেরার সামনে, এখানে কেউ নাই, একটা স্টুডিওর ভিতরে একা একা চিল্লাইতে পারি, আর তুমি যদি একটা শেয়ার করতে কার্পণ্য করো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তবে ক্লাসটা শেয়ার করে ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিও, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিও, সবাই যুক্ত হয়ে যাও। সবাইকে শুক্রিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।